ॐ वन्दे देवं उमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं विगधरं वन्दे वसूनां पतिं वन्दे सूर्यशशाङ्कवर्णनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाशयं च वरदं वन्दे शिवं शङ्करं। তা যজুর্বেদ হচ্ছে যজুর্বেদের বিশেষ অধ্যায় হচ্ছে রুদ্রাষ্টাধ্যায়ী। তা শিব বেদ বেদ শিব, বেদই হচ্ছে শিব, শিবই হচ্ছে বেদ। তা যখন এই যজুর্বেদ দু রকম, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। তা আমাদের এইদিকে দক্ষিণ ভারতের দিকে কৃষ্ণ যজুর্বেদ পাঠ হয়, এইদিকে শুক্ল যজুর্বেদ পাঠ হয়। একই মন্ত্র, খালি শর্টটা আলাদা। যেরকম শুক্ল যজুর্বেদের কি করে উৎপত্তি হয়েছে সেটা শর্টটা কিরকম আলাদা সেটা আমি পরে বলছি। শুক্ল যজুর্বেদের উৎপত্তি সম্পর্কে যে আখ্যান প্রচলিত আছে তাতে আমরা দেখি গুরু বৈশম্পায়ন শিষ্য যাজ্ঞবল্ক্যের প্রতি কোনো কারণে রুষ্ট হন। তা গুরু বৈশম্পায়নের শিষ্য যাজ্ঞবল্ক্যের উপর কোনো কারণে রুষ্ট হন। তার ফলে যাজ্ঞবল্ক্য যোগ প্রভাবে অদিত বিদ্যায় উদ্গীরণ, যে এই বিদ্যাকে যে অধ্যয়ন করেছিলেন বৈশম্পায়নের কাছ থেকে, সেটা উদ্গীরণ মানে বমি, যাকে বলে বমি করেছিলেন। সে বৈশম্পায়নের শিষ্যগণ তিতির পক্ষীর রূপে মানে তিতলি পক্ষী রূপে ধারণ করেন। সেই জন্য তার তৈতীয় বলে প্রসিদ্ধ। এর জন্য কৃষ্ণ যজুর্বেদের নাম হচ্ছে তৈতীয় সংহিতা বা তৈতীয় বেদ। এইদিকে যাজ্ঞবল্ক্য নির্মল বেদ বিদ্যায় লাভের প্রয়াসী হয়ে সূর্যদেবের আরাধনা করলেন। তিনি বাজি রূপে ধারণ করে তাকে সেই বিদ্যা প্রদান করেছিলেন। এই জন্য শুক্ল যজুর্বেদীয় শাখা বাজসেনীয়। তা কৃষ্ণ যজুর্বেদীয় শাখা হচ্ছে যে কৃষ্ণ যজুর্বেদীয় শাখা হচ্ছে তৈতীয় সংহিতা বা সংহিতা বা ভাষা শাখা। আর শুক্ল যজুর্বেদী হচ্ছে যে বাজসেনীয়, যেহেতু তিতলি রূপ ধারণ করেছিলেন, আর এটা যে বাজি রূপ ধারণ করেছিলেন, তাই জন্য দুটো আলাদা আলাদা শাখা নামে প্রসিদ্ধ। শুক্ল যজুর্বেদের প্রথমে আমরা দেখতে পাই দেবো বহ সবিতা
পার্বয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে দেবো বহ সবিতা পার্বয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। এটা হচ্ছে প্রথমে আমরা এই শ্লোকটা প্রথমে প্রেরণ হয়। বহুবিধ কর্মের মধ্যে যে কর্মের শ্রেষ্ঠতম, যার দ্বারায় ভগবানকে জানা যায়, এই ভগবদ্বিদ বিষয়ে জ্ঞানী হচ্ছে বেদ। তাহলে প্রথমে কি বললাম? বেদ শিব, শিব বেদ। তা এখানে আবার দেখতে পাওয়া যাচ্ছে যে যে বেদের দ্বারায় যে জ্ঞান লাভ হয়, সে ভগবানকে দেখা যায়, ভগবানকে উপলব্ধি করা যায়। বেদই হচ্ছে স্বয়ং ভগবান। বেদ বিহিত নানা যাগ যজ্ঞাদি উপাসনার দ্বারায় চিত্তশুদ্ধির পর যে পরম পুরুষকে উপলব্ধি করতে হয় বেদের দ্বারা। তাহলে কি হয়? নানা রকম যাগযজ্ঞ কর্মকাণ্ডী, কারণ যজুর্বেদ হচ্ছে কর্মকাণ্ডীর উপরেতে দাঁড়িয়ে আছে। যাই কর্মকাণ্ডী করতে চান না কেন, আপনাকে যজুর্বেদের দরকার আছে। তাহলে এই বেদ বিহিত নানা যাগ যজ্ঞাদি উপাসনা করা যায় বেদের দ্বারায়, এবং চিত্তশুদ্ধি, শরীরকে শুদ্ধ করা যায়, পরম পুরুষকে উপলব্ধি করতে পারা যায়। তা পরম পুরুষ হচ্ছে সেই ভগবান। ইহন পুস্তকে তাহলে স্বরটা আমি বুঝাবো যে কত রকম স্বর হয়। প্রথম অধ্যায়ে যেরকম আছে যে প্রথম শ্লোক, গণানাং ত্বা গণপতি গুং হবামহে প্রিয়াণাং ত্বা প্রিয়পতি গুং হবামহে নিধীনাং ত্বা নিধিপতি গুং হবামহে বসো মম आहम जानी गर्वधमा तम जासी गर्वधम। এই শ্লোকের মানে হচ্ছে তুমি গণের গণপতি, গণানন্দা গণপতি গুং প্রিয়ানন্দা প্রিয়পতি। তাহলে গণানন্দা গণপতি হচ্ছে তুমি গণের গণপতি, সেই গণেশ। প্রিয়ানন্দা প্রিয়পতি গুং প্রিয়জনের প্রিয়পতি। নিধিনন্দা নিধিপতি গুং নিধি সমূহের নিধিপতি। তোমার উদ্দেশ্যে হবন করিতেছি, আমার এই যজ্ঞস্থলে অবস্থান করো। গর্ভধারক যেরকম বীজ আকর্ষণ করিয়া আমি নিক্ষেপ করিতেছি। আমরা মন্ত্রের দ্বারাই কি করি? বিভিন্ন কর্ম করে থাকি। কারো সন্তান হচ্ছে না, তার জন্য যজ্ঞ করতে হয়, পুত্রেষ্টি যজ্ঞ। কার কর্ম ঠিক মতন চলছে না, তার জন্যে যোগ্য কর্ম করতে হয়, ইত্যাদি করতে হয়। সেরকম তাহলে যেরকম যার এই গর্ভধারক বীজ আকর্ষণ করিয়া আমি নিক্ষেপ করে দিয়েছি, হে দেব তুমিও সেই মন্ত্রের দ্বারায় তুমিও উৎপত্তিস্থিত বীজ আকর্ষণ করো, তো নিক্ষেপ করো। অর্থাৎ আমি পর্জন্যা যজ্ঞের হবি নিক্ষেপ করে দিয়েছি, তুমিও ক্ষেত্রাদির উত্তম বর্ষ দ্বারায় প্রচুর শস্য আদি দাও। তাহলে এর দ্বারা এই একটা শ্লোকের দ্বারা কত কি হচ্ছে? পুত্র উৎপাদন হবে, শস্য উৎপাদন হবে, এবার উত্তম বর্ষণ হবে, বর্ষ মানে বৃষ্টি হবে,
হ্যাঁ, ক্ষেত্র ক্ষেত্রাদি মানে হচ্ছে যে জমি জমা ইত্যাদি। একটা শ্লোকেতে এত কিছু হবে। তা এরকম রুদ্রাষ্টাধ্যায়ী সকলে পড়ুন। এখন এমনকি সবাইকে পড়ার সুযোগ করে দেন, যে সকলের বেদের অধিকার আছে, সকলকে বেদ অধ্যয়ন করতে হবে। ব্রাহ্মণ মাতৃ বেদ অধ্যয়ন, সেই অল্প বিস্তার হোক, অল্প হোক আর বিস্তারই হোক, স্বল্প হলে হবে, অসুবিধা নেই, কিন্তু পাঠ করতে হবে, শিখতে হবে। কর্মকাণ্ডী কি কি করা যায়, এইটা পাঠ করলে এই রুদ্রাষ্টাধ্যায়ী দ্বারায় কি কি কর্ম করা যায়, কি কি ফলপ্রাপ্তি হয়, সেইটাও আমি বলছি, যে কেন করবেন রুদ্রাষ্টাধ্যায়ী পাঠ। যেরকম যে এর দ্বারা কি কি করা যায়, এর আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম সরঙ্গ, আজকেও দরকার পড়লে একটু বুঝিয়ে দেবো। যে জলের দ্বারায় যদি অভিষেক করা যায় তাহলে বৃষ্টি হয়, কুশের দ্বারায় যদি অভিষেক করা যায়, কুশের জল দিয়ে ব্যাধি নাশ হয়, দই দ্বারায় যদি অভিষেক করা যায় পশু পাখি প্রাপ্তি হয়, বৃদ্ধি পায়, ইক্ষু দিয়ে লক্ষ্মী প্রাপ্তি হয়, ধন অর্থ বৃদ্ধি পায়, প্রাপ্তি মানে ধন অর্থ যাতে বাড়ে, তাহলে কি দিয়ে করতে হবে, ইক্ষু রস দ্বারায়। যার কর্মস্থানে দিয়ে অসুবিধা হচ্ছে তাকে বলবেন যে আপনি ইক্ষু রসের দ্বারায় অভিষেক করুন, আপনার কর্ম ভালো হবে। যে চাকরি পাচ্ছে না তাকেও বলুন যে অভিষেক করতে, যে তার কর্ম ভালো হবে, চাকরি ভালো পাবে, লক্ষ্মী প্রাপ্তি হবে। মধু ও ঘৃতের দ্বারা কি হয়, ধন প্রাপ্তি হয়। পঞ্চামৃত আমরা তো দিতেই থাকি, দুধ দই ঘি মধু চিনি, পৃথক পৃথক আলাদা আলাদা মন্ত্র আছে, আলাদা আলাদা মন্ত্রদের বাবার মাথায় চড়াতে হয়, সব এই বইটাতে আছে, কর্মকাণ্ডী পুরো দিয়ে আছে সুন্দরভাবে। কর্মকাণ্ডী এই যে বইটাতে কর্মকাণ্ডী যা দেওয়া আছে, যে কোনো কর্ম করতে যাবেন এই কর্মকাণ্ডী ফলো করবেন, তাতে সুন্দর হবে। কর্মকাণ্ডী আর আলাদা করে অন্য বই আর ফলো করতে হবে না। হ্যাঁ, শিবের জায়গায় দুর্গা ঢুকাবেন, দুর্গার জায়গায় কার্তিক ঢুকাবেন, কার্তিকের জায়গায় গণেশ ঢুকাবেন, কিন্তু এই ক্রম চলবে, এই ক্রম চলবে। চলে যাচ্ছে? আচ্ছা, হুম। তা ঘৃত ও মধুর দ্বারায় ধনপ্রাপ্তি হয়, তীর্থের জল দ্বারায়, মানে আমরা বিভিন্ন জায়গা তীর্থ করতে যাই, সেখান থেকে জল নিয়ে আসি, তার দ্বারায় যদি অভিষেক করা যায় তাহলে মোক্ষ প্রাপ্তি হয়। দুধ দিয়ে পুত্র প্রাপ্তি হয়, যেমন বন্ধাস্তি বললাম, যে ওই একটা শ্লোকেতেই যাদের বন্ধাস্তি বা মৃতবৎসিয়া স্ত্রী সন্তান উৎপন্ন হয় যদি অভিষেক করা যায়। ছোট বৌদি ফোন করছে, ফোনটা ধরো, বাকি দায়টা। শর্করার সঙ্গে দুধ দিয়ে বুদ্ধি জড়তা, মনে করুন যে ছেলেদের মেয়েদের যে বুদ্ধি কম আছে, বুদ্ধি জড়তা আছে, তার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, কি বুদ্ধিতে সে ধরে রাখতে পারছে না, এত পড়ছে, তাদের দিকে যদি দুধ দিয়ে এবং শর্করা দিয়ে, শর্করা মানে চিনি, চিনির সঙ্গে দুধ দিয়ে যদি অভিষেক করা যায়, সেই বুদ্ধি জড়তা দূর হয়ে যায়। আর সর্ষের তেল দ্বারায় যদি অভিষেক করা যায় তাহলে কি হবে, শত্রু বিনাশ হয়। এখন তো মানুষের ঘরে ঘরে শত্রু, তা সবাইকে তাহলে এই বইটা যদি আপনারা সকলে পাঠ করেন তাহলে কত রকম কর্ম করাতে পারবেন, যজমানকে নিজেদেরও করতে পারবেন, যে যার বাড়িতেও এই অভিষেক করতে পারবেন।
উপরন্ত কি হয়েছে যে আপনি দ্বিতীয় অধ্যায়ে যেরকম পুরুষ সূক্ত আছে, পুরুষ সূক্ত মানে নারায়ণ জি কি নারায়ণ শিলা আমরা যখন স্নান করাই একটা করে মন্ত্র বলি সবাই, তাও কিন্তু আমরা সঠিক উচ্চারণ করতে পারি না, যেহেতু আমরা বেদ জানি না। যখন আপনি বেদ জানবেন তখন ওই একটা শ্লোক যেরকম সহস্র শীর্ষা পুরুষ এরকম বলি তো, কিন্তু এইটা কিরকম পাঠ হবে, সহস্র রেখা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ সভূমিগুং সর্বতস বিদুয়া ত্যত্রিষ্ট দশাং গুলম। তাহলে আমরা এরকম যখন বেদ পাঠ করব তা এরকম পাঠ করতে হবে। তা যখন আপনি বেদ শিখবেন আপনারা, তখন এই পুরুষ সূক্তটা 16টা মন্ত্র বিশেষ নারায়ণজির মাথায় অভিষেক হয়, পুরোটাই হয়, কিন্তু এই পুরুষ সূক্ত বলে না 16টা মন্ত্র, এই 16টা মন্ত্র দ্বারা প্রতিদিন অভিষেক করতে পারেন নারায়ণজিকে স্নান করানোর সময়, একটা মন্ত্র না বলে, একটা শ্লোক না বলে। আর বিশেষ ফলপ্রাপ্তি তো আছেই। উপরন্ত যেরকম এটা নারায়ণজির 16টা মন্ত্র দ্বিতীয় অধ্যায়তে পাঠ করা যায়, সেরকম পঞ্চম অধ্যায়তে শিবের মাথাতে প্রতিদিন ওখানেও 16টা মন্ত্র আছে, ওখানে তো পাঠ ওই 16টা মন্ত্র, ওর অনেক মন্ত্র আছে ওখানেতে, মনে করো 100-র উপর আছে, সেখানে 16টা হচ্ছে বিশেষ ফলপ্রাপ্তির জন্য প্রতিদিন শিবের মাথাতে অভিষেক করতে পারবেন যখন আপনারা শিখবেন। এবার যে এই রুদ্রাষ্টাধ্যায়ীটা 6টা ভাগে বিভক্ত, যেমন হচ্ছে যে পঞ্চম 5টা ভাগে ভাগে বিভক্ত। প্রথম যেরকম রূপক বা সরঙ্গ পাঠ, দ্বিতীয় হচ্ছে যে রুদ্রী বা একাদশিনী পাঠ, তৃতীয় হচ্ছে রঘুরুদ্র, 4 নম্বর হচ্ছে মহারুদ্র, 5 নম্বর হচ্ছে অতিরুদ্র। 5টা ভাগে বিভক্ত। এবার যে প্রথম যেটা বললাম রূপক, এটাকে একটা শ্লোক আছে, রুদ্রাহা পঞ্চবিদাহা, তাহলে রুদ্র হচ্ছে পঞ্চবিধা, 5টা ভাগে বিভক্ত। প্রত্যোদেশী একোত্তরোত্তমম সাঙ্গত্যাদৌ রূপগখ্যা ষষ্ঠীর্ষো রুদ্র উচ্যতে একাদশো গুণৈতদবদ রুদ্রি সংখ্যা দ্বিতীয়গঃ একাদশো স্থিরোত্যাভি তৃতীয় লঘুরুদ্রকঃ লঘেরকাদশোধি প্রক্তিয়া মহারুদ্রশ্চতুর্থকঃ পঞ্চমঃ স্যান মহারুদ্रै একাদশোভিরন্তিমঃ অতিরুদ্রः সমাখ্যাত সর্বেভ্যো জ্যোতুত্তমম। রুদ্র কল্পদ্রুমে এই শ্লোকটা আছে। তাহলে এক হচ্ছে রূপক বা সরঙ্গ পাঠ। সম্পূর্ণ রুদ্রাষ্টাধ্যায়ী 10ম অধ্যায় প্রথম থেকে 8ম অধ্যায় ভগবান রুদ্র শিবের বিশেষ মহিমা, রুদ্রাষ্টাধ্যায়ী নামে প্রসিদ্ধ। 9ম অধ্যায় হচ্ছে শান্তি মধ্যে মানে শান্তি মন্ত্র নামে প্রসিদ্ধ শান্তি অধ্যায়। 10ম অধ্যায় হচ্ছে স্বস্তি প্রার্থনার্থে প্রার্থনা অধ্যায়।
নামে প্রসিদ্ধ। এই রূপক সম্পূর্ণ অধ্যায় পাঠকে রূপক বা সরঙ্গ পাঠ বলে। দশম অধ্যায়টা পাঠটাকে বলে রূপক বা সরঙ্গ। রুদ্রের 6টি অঙ্গ, যেমন প্রথম অধ্যায়ে যজ্জাগ্রত দিকে 6টি মন্ত্র হৃদয়, দ্বিতীয় অধ্যায়ে 16টি মন্ত্র হচ্ছে শির, মাথা, মস্তক, দ্বিতীয় অধ্যায়ের শেষ 6টি মন্ত্র হচ্ছে শিখা, তৃতীয় অধ্যায়ের 12টি মন্ত্র হচ্ছে কবচ, চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ মন্ত্র হচ্ছে নেত্র, পঞ্চম অধ্যায়ে সম্পূর্ণ মন্ত্র হচ্ছে অঙ্গ। এই সরঙ্গ ভাগে বিভক্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে রুদ্রী বা একাদশিনী। প্রথমটা বললাম যে রূপক বা সরঙ্গ পাঠ, দ্বিতীয় হচ্ছে যে রুদ্রী বা একাদশিনী। কাকে বলে? যেমন সরঙ্গ পাঠের নমকা অধ্যায়, নমক হচ্ছে যে পঞ্চম অধ্যায়, আর চমক অধ্যায় হচ্ছে যে অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় আর পঞ্চম অধ্যায় সংযোগী রুদ্রাধ্যায় 11 বার আবৃত্তি শেষ 2 অধ্যায় পাঠকে রুদ্রী বা একাদশিনী বলে। প্রথমেতে পঞ্চম চতুর্থ অধ্যায় পর্যন্ত পুরো পাঠ হলো, তারপরে পঞ্চম অধ্যায় নমক বলে লেখা আছে, অষ্টম অধ্যায় চমক বলে লেখা আছে। সেই জায়গাতে 11 বার আবৃত্তি হবে। আর যে নবম অধ্যায় আর হচ্ছে দশম অধ্যায় সম্পূর্ণ পাঠ করার পর তাকে বলা হয় একাদশিনী বা রুদ্রী। 3 নম্বর হচ্ছে লঘু রুদ্র। যে একাদশিনী রুদ্রী বা একদিনে 11 বার 11 ব্রাহ্মণের দ্বারা পাঠ হলে লঘু রুদ্র বলে। তাহলে লঘু রুদ্র কাকে বলে? যে একাদশিনী রুদ্রী একদিনে 11 ব্রাহ্মণের দ্বারায় পাঠ করলে লঘু রুদ্র বলা হয়। মহারুদ্র কাকে বলে? যে মহারুদ্র হচ্ছে যে লঘু রুদ্র 11 বার আবৃত্তি বা একাদশিনী রুদ্রী পাঠ হলে 121 আবৃত্তি হয়, বা 11 ব্রাহ্মণের দ্বারায় 11 দিন পাঠ হলে মহারুদ্র বলে। আপনি একদিনে করতে পারেন, আবার 11 দিন ধরে করতে পারেন। একদিনে করলে তাহলে 121 আবৃত্তি করতে হবে 11 ব্রাহ্মণের দ্বারায়, আবার 11 দিন ধরে যদি আপনি পাঠ করেন তাহলেও কিন্তু হবে মহারুদ্র। তারপরে অতিরুদ্র কাকে বলে? মহারুদ্র 11 আবৃত্তি বা একাদশিনী রুদ্রী 1331 আবৃত্তি পাঠ করলে অতিরুদ্র হয়। তা অতিরুদ্র মহারুদ্র যদি 11 আবৃত্তি বা একাদশিনী রুদ্রী 1331 আবৃত্তি পাঠ হলে অতিরুদ্র হবে বা হয়, অতিরুদ্র বলা হয়। এ হচ্ছে যে সরঙ্গ বুঝিয়ে দিলাম। আর হচ্ছে যে রূপক কাকে বলে বা সরঙ্গ পাঠ কাকে বলে, রুদ্রী বা একাদশিনী কাকে বলে, রঘুরুদ্র কাকে বলে, মহারুদ্র কাকে বলে, অতিরুদ্র কাকে বলে। তা
ভারতীয় আচার্যদের দৃষ্টিতে বেদই হচ্ছে পরম আশ্রয়ণীয়। ঋষিমুনিদের দৃষ্টিতে বেদই হচ্ছে পরম আশ্রয়ণীয়। বেদ এব দ্বিজাতীনাং নিঃশ্রেয় সকরপরঃ। এটা মনু, শরীর রক্ষার জন্য যেমন আহার প্রয়োজন, তেমনি ভারতীয় আর্যত্বীয় রক্ষার জন্য বেদের অধ্যয়ন আবশ্যক। তাহলে এই যজ্ঞ, যাগযজ্ঞ ইত্যাদি যা কর্ম করে থাকি, সেইগুলো রক্ষার জন্য বেদের অধ্যয়ন আবশ্যক। বেদ কি অধ্যয়ন করতে হবে? বেদ শিব, শিব বেদ। প্রথমেই আরম্ভ বলেছিলাম যে শিবই হচ্ছে বেদ, বেদই হচ্ছে শিব। এই জন্য বেদ মন্ত্রের দ্বারা শিবের পূজা, অভিষেক, যজ্ঞ, তপ আদি করা হয়। ভগবান শিব যজুর্বেদময়, তন্মধ্যে শুক্ল যজুর্বেদ বিশেষ প্রিয়, তার ভিতরে শুক্ল যজুর্বেদ। তাহলে আমরা কেন শুক্ল যজুর্বেদ অধ্যয়ন করব? যে শিবের প্রিয়। এই জন্য শুক্ল যজুর্বেদান্তর্গত রুদ্রাষ্টাধ্যায় দ্বারায় বিশেষ রুদ্রাভিষেক অধিক প্রচলিত আছে। যজুর্ময় ধ্যায়ং দেব যজুদ্ভিঃ শতরুদ্রৈঃ পূজনীয় মহারুদ্র সন্তৃশেয় ইচ্ছতা। অর্থাৎ ভগবান শিব যজুর্বেদময়, অত্রএব সন্তান সন্ততির কল্যাণের জন্য। তাহলে সন্তান সন্ততি কল্যাণ কামনার যজুর্বেদীয় শতরুদ্রী অভিষেকের দ্বারায় মহারুদ্র পূজনীয়। তপবলের ব্রহ্মচারীগণ যাজ্ঞবল্ক্য মুনির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, এটা একটা উপাখ্যান, যে তপবনে ব্রহ্মচারীগণ যাজ্ঞবল্ক্য ঋষির কাছে যে জিজ্ঞাসা করলেন, হে মুনি, মহামুনি, কিভাবে অমৃতত্ব লাভ হবে? যাজ্ঞবল্ক্য মুনি বললেন, শতরুদ্রীর দ্বারাই, এই শতরুদ্রী যে রুদ্রের নামগুলি ব্যবহৃত হয়েছে, সেই সকল অমৃত। তাহলে আমরা কেন রুদ্রী পাঠ করব? যে এটা অমৃত স্বরূপ। এর জন্যই সব ব্রাহ্মণদের দিকে বেদ অধ্যয়ন করতে হয়। এইগুলি জপের দ্বারায় মোক্ষ লাভ হয়। আবার মোক্ষ লাভ হয় আমি যদি কন্টিনিউ প্রতিদিন যদি পাঠ করি। যজমানি হচ্ছে না, কি হবে? তা বাড়িতে বসে বসে পাঠ করব, বাড়িতে শিবের নারায়ণের উপরে পাঠ করব। তাহলে কি হবে? মোক্ষ লাভ হয়ে থাকে। সেই কারণে সন্ন্যাসীগণ সর্বদাই রুদ্র জপ করে থাকেন। তাহলে আমরা একটা জিনিস বোঝা গেল যে সন্ন্যাসীরা, ঋষিমুনিরা যে শিবের উপাসক, সবাই কিন্তু শিবের জপ করে থাকে। গৃহীগণ তো নানাভাবে তৈবর্গীয় ফল লাভের, তৈবর্গীয় ফল হচ্ছে যে আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি আশায়, এমনকি রোগ শোক মৃত্যুঞ্জয়ের জন্য প্রয়োগ করে থাকেন। তাই এই রুদ্রী পাঠ শিখলে কি হবে? আমি তো ফলপ্রাপ্তি প্রথমে বললাম,
যে কি কি হতে পারে, কি কি আমরা পাবো পাঠ করলে। আমরা যখন যজমানের বাড়িতে পাঠ করতে যাই, যজমানের যদি 100 ভাগ ফলপ্রাপ্তি কখনো হয় না, 75 ভাগ তার হয়, 25 ভাগ ব্রাহ্মণদের হয়। তা আমি যদি ঠিক কর্ম করে থাকি তাহলে সেখান থেকেও আমি কিন্তু ফলপ্রাপ্তি পেলাম 25 ভাগ। যেরকম মহাভারতের মধ্যে যেমন অষ্টাধ্যায়ী গীতা প্রাণ স্বরূপ, মহাভারতের মধ্যে যেরকম অষ্টাধ্যায়ী গীতা হচ্ছে প্রাণ স্বরূপ, সেই সেরকম বেদের মধ্যে রুদ্রাষ্টাধ্যায় অপপরিবর্তিত এবং প্রাণ স্বরূপ। তাহলে বেদের মধ্যেও রুদ্রাষ্টাধ্যায় হচ্ছে যে প্রাণ স্বরূপ শিবের। প্রত্যেক কল্পে যেমন মন্বন্তরের দেবতা পরিবর্তন অনুসারে দেবাদিদেব পরিবর্তন সংস্কার করে থাকেন, কিন্তু কোন কল্পে শতরুদ্রী বা রুদ্রাষ্টাধ্যায়ী বা বেদ পরিবর্তন হয় না। ইহা সনাতন ব্রহ্মস্বরূপ, এটা হচ্ছে সনাতন ব্রহ্মস্বরূপ। সনাতন শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মস্বরূপ, এটাই এই রুদ্রাষ্টাধ্যায়ী। যেখানে দেখবেন যে সব জায়গায় আমাদের অনুষ্ঠান কি আমরা যে কোনো কর্ম করে থাকি, দেখবেন যে স্বস্তি বাচন শান্তি মন্ত্র পাঠ হয়, সেগুলো কি সবই তো বেদ। আমি মানে ওই নেতা মন্ত্রীদের কর্ম জন্য বলছি না, সেখানে তো নানা রকম পাঠ করে থাকে, কিন্তু কর্মকাণ্ডী বিভিন্ন জায়গা আমরা মানে কর্মকাণ্ডী উদ্দেশ্যে কেউ গীতা যজ্ঞ করছে, কেউ চণ্ডী যজ্ঞ করছে, সেখানে যে ধর্মসভা রাখছে, এই যে গুরুকুল গুলো যে চালু হয়েছে 1 বছর পর, যে ধর্মসভা এনারা করে থাকেন, বিভিন্ন ফেসবুকেতে বিভিন্ন গুরুকুল চালু হয়ে গেছে। তা তারা যখন ধর্মসভা করে থাকেন তখন কিন্তু সবই কিন্তু বেদের মন্ত্র দিয়ে আরম্ভ করে, শান্তি মন্ত্র পাঠ করে আরম্ভ। তা আমরা যদি শিখি তাহলে কত কি পাবো। এবার বিসর্গ কত রকম উচ্চারণ হয়, আমরা তো শুধু সাধারণভাবে জেনে থাকি বিসর্গ হ উচ্চারণ হয়। বিসর্গ কারো পরে থাকে, যদি ক এর পরে, দ এর পরে, ম এর পরে, জ এর পরে, যে কোনো বর্ণের পর যদি বিসর্গ থাকে, হ উচ্চারণ করে থাকি। যেরকম চণ্ডী পাঠও বলুন কি গীতা পাঠ বলুন, যে কোনো পাঠ করে থাকি হটা বলে থাকি, বিসর্গ হ। কিন্তু যখন আপনারা এই যজুর্বেদ রুদ্রাষ্টাধ্যায় শিখবেন, এই হয়ে হয় বিসর্গ কত রকম, মনে করুন যে আকারের পরে থাকলে যদি বিসর্গ তাহলে হা উচ্চারণ হবে, একারের পরে যদি বিসর্গ থাকে তাহলে হে উচ্চারণ হবে, হস্যকারের পরে থাকলে তাহলে হু উচ্চারণ হবে, দুহু তদ্বিষ্ণু হু। তাহলে আমরা এতদিন তাহলে কি করলাম, যে তদ্বিষ্ণু পরমম পদম সদা বর্ষন্তি সূরয় দিবিব চক্ষুরাততম, এরকম করে আমরা পাঠ করে থাকি। সাধারণ যারা বেদ জানেন না, এতদিন পর্যন্ত আমরা পাঠ করে এলাম এরকম করে। যখন আপনারা বেদ শিখবেন তখন কিরকম পাঠ করবেন, তদ্বিষ্ণু হু, তাহলে হু তা কি করে হলো, যে হস্যকারের পরে বিসর্গ আছে বলে হু উচ্চারণ হলো। তদ্বিষ্ণু হু পরমম পদগুং, তাহলে ওখানেতে অনুস্বার আছে, স স স হ পরে সু, পেট কাটা মন্ত্র দন্তস্ব হ
এদের পরে যদি বিসর্গ থাকে তাহলে গুং অনুস্বার থাকে, তাহলে গুং উচ্চারণ হয়, স স স রে পরে এসো, তাহলে গুং উচ্চারণ হয়। গুং আবার 5 প্রকার, দীর্ঘ গুং আবার যে হস্য গুং, গুং গুঙের আবার এই বেদ যখন শিখতে পারবেন তখন গুঙের আবার প্রকার আছে, গুঙের চিহ্ন আছে যে কেমন কেমন করে দেখাতে হবে। তাহলে তদ বিষ্ণু পরমম পদগুং সদা পশ্যন্তি সূরায়ঃ, তাহলে ওখানে একটা বিসর্গ আছে, হ হলো সূরায়ঃ দিবিব চক্ষুরাততম, আমরা ততম বলে ছেড়ে দিই, কিন্তু ততম যখন আপনারা বেদ শিখবেন তখন এরকম উচ্চারণ স্বর শিখতে পারবেন। আর ওকারের পর যদি বিসর্গ তাহলে হো হলো, ঔকারের পরে তাহলে হু হবে। তাহলে একটা বিসর্গ কত রকম উচ্চারণ, হস্যইকারের পরে যদি থাকে এই বিসর্গ তাহলে হি উচ্চারণ হবে। তাহলে এমনি যদি বিসর্গ মনে করো কয়ের পরে বিসর্গ হয় ক, যদি কয়ের হস্যই দিয়ে যদি বিসর্গ থাকে তাহলে কি হি, হস্য তাহলে কয় হস্যর পর যদি থাকে কুহু, কয় আকাশ পর যদি বিসর্গ তাহলে কাহা, কয় একার পরে যদি বিসর্গ তাহলে কে হে, কয় ওকার পরে তাহলে কো হো, কয় ঔকার পরে তাহলে কৌহু, আবার ঐকারের পরে যদি থাকে কই হি, এরকম বিভিন্ন রকমের উচ্চারণ হবে। এই বইটাতে শুক্ল যজুর্বেদের স্বরবিধি দিয়ে আছে, এমন এমনকি যে আঙুলগুলো যেরকম কিরকম করে দেখাতে হবে সেইগুলো দিয়ে আছে, একটুখানি ফলো করলেই ভালোভাবে আপনারা শিখতে পারবেন। তা যেরকম এই ভারতবর্ষ হচ্ছে শিবময় দেশ, বালিতে যেরকম কাঁকর পাওয়া যায় সেরকম কাঁকর গুলো কিন্তু শিবতল। শিবময় দেশ হচ্ছে এই ভারতবর্ষ, শিবের শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, শিবের শব্দ অর্থ হচ্ছে মঙ্গল। যিনি মঙ্গল করেন তিনি হচ্ছে শিব, শিবের অপর নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পে সন্তুষ্ট হন তারই নাম হচ্ছে আশুতোষ। যেরকম আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমরা জেনে থাকি, যেয়ে থাকি, তীর্থ দর্শন করে থাকি, বিভিন্ন স্থানেতে প্রতিষ্ঠিত আছেন, এবং 108 স্বয়ম্ভু লিঙ্গ আছেন এই ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে। যেরকম তারকেশ্বরী হচ্ছে যে স্বয়ম্ভু লিঙ্গ। ভগবান শঙ্কর বিশেষ তৃপ্তি হন এই অভিষেকের দ্বারায়। যেমন যেমন দেখে থাকবেন এই শ্রাবণ মাসেতে সকলের বাড়িতে ম্যাক্সিমাম হচ্ছে মারোয়ারি, বিহারি, এদের বাড়িতে দেখবেন, বাঙালিও এখন চালু হয়ে গেছে বর্তমানে, অভিষেক হয়। শ্রাবণ মাস হচ্ছে যে শিবের জন্ম মাস, কিন্তু 12 মাস অভিষেক হয়।
যেহেতু বিশেষ ফলপ্রাপ্তি পাওয়া যায় শ্রাবণ মাসেতে, তাই জন্য সকলে শ্রাবণ মাসেতেই অভিষেকটা বিশেষ করে থাকে, বেশি করে থাকে। কিন্তু 12 মাস কি অভিষেক করলে ফলপ্রাপ্তি পাবেন না? তা পাবেন। কি সকলের ওই মনে ধারণা আছে যে শিবের শ্রাবণ মাস হচ্ছে জন্ম মাস, তাই জন্য শ্রাবণ মাসে বেশি অভিষেক হয়। এই বৈদিক মন্ত্রের দ্বারা রুদ্রাভিষেক অভিষেক হয়ে করে থাকেন পণ্ডিত মশাইরা। এইটা হচ্ছে যে আপনি শিখতে পারলে আপনারা সর্বভারতীয় ক্রিয়াকাণ্ড সারা ভারতবর্ষে যে করতে পারবেন। মারোয়ারি, বিহারি, উড়িষ্যা, যেখানেই যাবেন না কেন, সব মনে করুন যে সব কাস্টের ভিতরে, সব জাতের ভিতরে যে আপনি এই কর্মকাণ্ডটি যে শুধু বাঙালি নয়, সকলে বাড়িতে যে এই কর্মকাণ্ডি করতে পারবেন, কারণ সবই একই মন্ত্র। বাঙালিরা কেন শিখতো নাকি ব্রাহ্মণ পণ্ডিত মশাইদের, কি ব্রাহ্মণরা কেন শিখতো না এতদিন ধরে? যে এটা দেবনাগরী ভাষায় অক্ষরেতে, হিন্দির মতো অক্ষরেতে বইটা ছিল। বাংলা হরফে হতে অনেক ব্রাহ্মণ, কোটি কোটি ব্রাহ্মণ করছেন অভিষেক। কারণ কি, যে যেহেতু দেবনাগরী ভাষায় যদি লেখা হয় যায়, গুরুকুলে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু অনর্গলে বাংলার মতন দেবনাগরী ভাষা পড়তে পারে। কারণ বেদটা সম্পূর্ণই হচ্ছে যে দেবনাগরী ভাষা। যজুর্বেদ বলুন, সামবেদ বলুন, ঋগ্বেদ বলুন, অথর্ববেদ, সবই হচ্ছে দেবনাগরী ভাষা। তা দেবতাদের ভাষা বলে দেবনাগরী ভাষা বলা হয়, দেবতাদের ভাষা বলে দেবনাগরী ভাষা বলা হয়। বোঝা গেল? তাই এই বাংলা হরফে হতে প্রচুর ব্রাহ্মণ এই কর্মকাণ্ডীতে যুক্ত হয়েছেন, অনেক কর্মকাণ্ডী শিখছেন, বেদ পাঠ করছেন, করে রীতিমতন অভিষেক করছেন। আপনাদেরও আমি অনুরোধ করছি যে সকলেই বেদ পাঠ শিখুন। ফলপ্রাপ্তি বলেছি, কি কি কর্ম হতে পারে তাও বলে দিয়েছি, বইটাতে বিশেষভাবে লেখাও আছে। একটু চোখ বুলালে দেখতে পাবেন যে, আর এটা হচ্ছে বেদ বললাম, স্বয়ং ঈশ্বর দেবতা। বিভিন্ন অধ্যায় বিভিন্ন শিবের মহিমা আছে, সেগুলো অধ্যায় অধ্যায় আমি বলে দেবো পাঠের সময়তে। এই কর্মকাণ্ডীটাও পাঠের সঙ্গে সঙ্গে আমি কর্মকাণ্ডীটা শিখিয়ে দেব। সবই বেদের মন্ত্র। যেরকম যে আমরা ষষ্ঠী বাজনে শুধু একটা মন্ত্র বলে থাকি, দুটো মন্ত্র বলি, গণানন্ত গণপতি গুং, আর হচ্ছে যে স্বস্তি নন্দ বিদ্যুৎসভা। কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে 11টা মন্ত্র আছে। তবুও ষষ্ঠী বাচন সাধারণ ব্রাহ্মণরা কেমন পাঠ করে? স্বস্তি নৈন্দ বিদ্যুৎসভা, তাও ভুল। স্বস্তি নস্তাক্ষরিষ্ট নেমি, স্বস্তি নিন্দ বিদ্যুৎসভা, স্বস্তি ন পুখা। পুখা কেন হবে? যে পুষার জায়গায় এই যজুর্বেদে পেটকাটা মন্ত্র খ উচ্চারণ হয়। পুষা বিশ্ববেদ বেদা স্বস্তি নস্তাক্ষরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু, এরকম আমরা উচ্চারণ করে থাকি। কে ভিডিওতে আছেন বন্ধ রাখুন ভিডিওগুলো। তা এবার কারণ যে বেদ আমরা জানি না, তাই আমরা এরকম পাঠ করে থাকি। তা যখন আপনারা স্বর দিয়ে শিখবেন,
সস্বর পাঠ করবেন। তখন কেমন উচ্চারণ হবে? হরিহি ওম স্বস্তিন ইন্দো বৃদ্ধস্বাহা স্বস্তিনঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। এরকম সস্বর পাঠ করবেন সবাই। সামান্য মধুবাদা হৃদয়তে মধু ছরন্তি সিন্ধব, এই মন্ত্রটাই দেখুন বললাম যে কর্মকাণ্ডীটা হচ্ছে সবই হচ্ছে বেদ। সে আপনি যজুর্বেদে বাড়িতে যজুর্বেদীয় ব্রাহ্মণ বলুন, যজুর্বেদীয় শূদ্র বলুন, ক্ষত্রিয় বলুন, যাদেরই বাড়িতে পুজো করতে পাঠ যজ্ঞ করতে যান না কেন, সস্বর পাঠ করবেন, তাহলে কর্মকাণ্ডীটা সঠিক ফলপ্রাপ্ত হবে। মধুবাদা হৃদয়তে মধুচ্ছরন্তি সিন্ধবঃ মাধৃন্নঃ সন্তো খধীঃ মধুনক্তমুতো খসো মধুমৎ পার্থিব গুং। তাহলে এখানে গুং হলো পার্থিব গুং রজঃ মধুদ্যৌ রস্তুনঃ পিতা মধুমন্নো বনস্পতি মধুমাং অস্তু সূর্যঃ মাধ্বীর গাবো ভবন্তু নঃ। তাই এই মধুবাদা হৃদয়তে মধুচরন্তি সিন্ধু মাদ্রিণ্য সন্তোষদি মধুনক্ত মুদোষদ, এইটা যদি সহস্র পাঠ করেন শুনতে ভালো লাগবে, উচ্চারণ ভালো হবে। এই পর্যন্তই পড়ুন, আপনারা সকলে অধ্যয়ন করুন, ভালো হবে, সকলের মঙ্গল হবে, এমনকি কর্মকাণ্ডটা সুন্দর শুদ্ধ উচ্চারণ করতে পারবেন, কর্মকাণ্ডীয় ফলপ্রাপ্তি হবে। বলুন এবার কার কি বলার আছে শুনি। নমস্কার। আরো যদি প্রশ্ন থাকে বলুন, এক একজন করে বলবেন, একসাথে সবাই বলবেন না, শুনতে পাবো না। নমস্কার, আপনারা এতক্ষণ ক্লাস করলেন। আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে তারা স্যারকে প্রশ্ন করার আগে হ্যান্ড প্রেস করবেন, স্যার নিজেই বেছে নেবেন যে কাকে কাকে প্রথম বলতে বলবেন। যাদের প্রশ্ন আছে কোর্স সংক্রান্ত, সিলেবাস সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি পাবেন, আপনি নামগুলো বলবেন, আমি এখানে দেখতে পাবো না। আচ্ছা আমি নামগুলো বলবো, ঠিক আছে। আর এইটাই হচ্ছে ব্যাপার। আর এইটুকু বলছি যে শর্টগুলোর কথা স্যার বললেন, এগুলো কিন্তু শিখতে হবে। স্যার যে বই দেখে বললেন, বইয়ে শর্ট দেওয়া আছে, কিন্তু ওটা আপনাকে না শিখলে কিন্তু এটা উদ্ধার করা সম্ভব না। আর আরেকজন বলেছেন বইয়ের নাম কি, বইটা আমরা দেখিয়ে দিচ্ছি, বাজার চলতি বই অনেক কিছু আছে, কিন্তু এই বইটার মতো আপনি বই পাবেন না। আমি স্যারকে সামনেই বলছি, কারণ স্যার যখন আমাদের ক্লাস নিতেন না তার আগে থেকে কিন্তু আমাদের অনিন্দিত পরিসংখ্যান কিন্তু এই বইটা আমরা রেখেছি, এবং পুরনো বইটাকে কিন্তু স্যার নতুন করে করেছেন এবছর। এই বইটার মধ্যে কিন্তু পেজ যেমন বেড়েছে অনেক কিছু কিন্তু, এবং এর যে স্যারের সাথে অনেকক্ষণ কথা বলাতে আমি সেদিনকে জানতে পারলাম এটার অনেক কিছু মানে স্তব কবর যেগুলো বেড়েছে, তার সাথে সাথে প্রকল্পটা আরো সুন্দর করা হয়েছে। এই বইটা এই কোর্সে কিন্তু আমরা, এটা স্যার নয়, আমরা বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট এই বইটা আপনাদের বাড়িতে বিনা খরচায় পাঠিয়ে দিচ্ছি। মানে বইটা তো ফ্রি, ফ্রি মানে এই নয় যে আপনাকে পোস্টাল চার্জ দিতে হবে। এই বইটা আমরা বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে দেবো, কারণ আমাদের একটা উদ্দেশ্য আপনারা শিখুন। এটা কিন্তু কোর্সের মধ্যেই আমরা বইটা ফ্রি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যারা যারা প্রশ্ন করবেন হাত তুলুন।
শুভঙ্কর বাবু। হ্যাঁ স্যার, শুরু করুন। স্যার স্যার বলছি আমি ওই বইটা পেয়েছি, বইটা আমি দেখছিও। ওই, যে বিভিন্ন রকম বইয়ের শেষে ওই ফুটনোট টাইপের দেওয়া আছে, সেখানে আহ, আশা করি ক্লাসটা করলে সেগুলো বুঝতে পারবো। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এটা তো শুক্ল যজুর্বেদীয় মতে আপনি বললেন, তো ধরুন যেখানে সামবেদের পাঠ হবে, তো সেই পাঠগুলো কি এর থেকে আলাদা হবে? সেটা হ্যাঁ, আলাদা হবে। সেটা অন্যভাবে হবে, তাই তো? এটা সাম তো গান তো, হুম হুম, যেরকম একটা সামগান। উদাহরণ দিচ্ছি, উদাহরণ যে আমরা সোমং রাজানং বরুণমগ্নি মানভার ভামহে হুম হুম, আদিত্যং বিষ্ণু সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতি স্বস্তি বাজনে পাঠ করি, এটা হ্যাঁ স্যার, করি তো। হ্যাঁ স্যার। তো এবার এটা এই যদি সামবেদ যখন শেখা যাবে তখন কিরকম পাঠ হবে, নাহলে যারা বেদ জানে না তাদের ওখানে লেখা আছে যে 3 বার পাঠ করতে হবে। তো এইরকম ধরনের 3 বার পাঠ করলেও হবে, আর নাহলে কিরকম হবে, হরি ওম সোমং রাজানম বরুণাং অগ্নির্মনবার ভামহে ও আই ব্রহ্মাণান চা ও আই বৃহাউ, এরকম করে, হ্যাঁ, প্রতিম্য এটা হবে, এরকম করে পাঠ হবে। তা সব একদিন হবে না। তা এই ষষ্ঠী বাচনের কটা আমি সামবেদ, আর যজুর্বেদ আর ঋগ্বেদ, অথর্ববেদ পর্যন্ত তাও আমি শিখিয়ে দেবো, হ্যাঁ, ষষ্ঠী বাচন গুলো, কিন্তু সম্পূর্ণটা শুধু যজুর্বেদ শেখানো হবে এই ক্লাসেতে। ঠিক আছে, ঠিক আছে। সঞ্জীব বাবু, আপনি আপনার কোশ্চেন করুন। দাঁড়া, এক মিনিট স্বপন বাবু, আমি এখানে হোস্ট করছি, আপনি করতে হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলছিলাম স্যার, আপনি একটু শর্টটা হুম, পার্টগুলো কিভাবে হবে একটু যদি ভিডিওতে দেখান তাহলে অনেকেরই কিন্তু ক্লিয়ার হবে। একটা অন্তত শর্ট, অল্প একটু একটা মন্ত্রের হয়তো প্রথম 4টে লাইন আপনি একটু শর্টটা দেখিয়ে দিলে এটা শর্ট জিনিসটা বুঝতে পারছে না। এটা হচ্ছে তার জন্যই প্রশ্ন করতে পারছে না যে হাতের মুভমেন্ট গুলো। এই বইটাতে স্বরবিধি লেখা আছে, তবুও আমি যখন ক্লাস করাবো তখন যে এখন দেখিয়ে দিচ্ছি, যেরকম যে দেখুন যে যেখানে ন আছে লাস্টের দিকে, মনে করুন যে, আচ্ছা এই গণানান দোয়াটাই বলি, গণানাং ত্বা গণপতি গুং, গুং হলে এরকম দেখাবে, গুং গণপতি গুং হবামহে, মানে নিচের দিকে একটা লাইন আছে, উপরে একটা লাইন আছে। তা এই স্বরবিধিটা উপর দিকে যখন লাইনটা আছে তখন উপর দিকে হাত উঠলো, আবার নিচের দিকে যখন আছে তখন নিচের দিকে থাকলো। লাগাতার যদি নিচের দিকে লাইন থাকে তাহলে এরকম হবে, একবার ভিতরে আসবে একবার বাইরে যাবে, আর ভিতরে আসবে একবার বাইরে যাবে, লাগাতার যদি থাকে। আর যদি একটা আছে নিচের দিকে উপর দিকে আছে একটা, তখন কিন্তু নিচের দিকে উপরে উঠে গেল। এবার গুং এর বেলা এরকম দেখালেন, গুং যদি ন থাকে তাহলে দুটো নোকে দিয়ে এরকম ঠেকবে, এরকম। আর যদি ত থাকে দুটো চামড়া এরকম ঠেকবে, ত। যদি ক থাকে এরকম ভাঁজ হবে। এবার গুং হচ্ছে অনেক রকম, যদি হর্ষগুং আর দীর্ঘ গুং, সেটা আমি ক্লাসেতে বুঝিয়ে দেবো। গুং এর বেলা এরকম হয়, হর্ষ গুং এর সময় এরকম দেখাতে হবে, দীর্ঘ গুং এর সময় দুটো জয়েন করে দেখাতে, এগুলোকে ক্লাসের সময় ভালো করে বুঝিয়ে দেবো। আর হলো যে হ আছে, হ থাকলে এরকম দেখা যাবে। আর যদি
পূর্ণ যদি হওয়া থাকে তাহলে কিন্তু এরকম দেখা যায়। যেরকম আমরা কুরু মুদ্রায় যেরকম ধ্যান করি সেরকম দেখা যায়। দুটো হাতে নয়, কিন্তু একটা হাতে দুটো এরকম বুঝে গেল, কুরু মুদ্রা হয়ে গেল। আর হচ্ছে যে ট থাকলে, ম থাকলে কেমন হবে? ম, হরি হি ওম ম। তার ম থাকলে মুষ্টি বন্ধন হবে। অনেক ধন্যবাদ। আমি একটা কথাই বলছি, এইগুলো দেখে কেউ ঘাবড়ে যাবেন না, কারণ সবকিছু অভ্যাস। আপনি যদি সাইকেল চালাতে পারেন, মোটরসাইকেল চালাতে পারেন, এটা কিন্তু আপনি জন্ম থেকে শেখেননি, এটাও কিন্তু আপনার অভ্যাস। তো আমি এটুকু বলতে পারি, স্যারের ক্লাসটা যারাই করবেন না কেন, ক্লাসটা অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, মানুষের একটা দুদিন প্রবলেম থাকতে পারে, ক্লাসটা করুন। 1100 টাকা দক্ষিণা রয়েছে, বই আপনার বাড়িতে চলে যাবে। 31 তারিখের মধ্যে যারা যুক্ত হবেন, বই আপনার বাড়িতে চলে যাবে। তার জন্য ডেলিভারি চার্জ যেমন দিতে হচ্ছে না, তাহলে কোর্স ফি আসলো 900 টাকা। 900 টাকায় 6 মাস, মানে 150 টাকা করে কোর্স ফি। কোনো অসুবিধার কোনো কারণ নেই। এবার আমি যেটা বলছি, আপনি কন্টিনিউ ক্লাস করবেন। এক দুদিন আলাদাভাবে কামাই হতেই পারে, কিন্তু মোটামুটি যাদের 80% প্রেজেন্ট থাকবে, তারা যদি বলেন যে আমি একটুকু শিখতে পারিনি, আমরা একটা জাস্ট টেস্ট নেব। যদি না শিখতে পারেন, ওই 1100 টাকা এবং 6 মাসের 4% ইন্টারেস্ট আমি ফেরত দেবো। এত বড় কথা বললাম, কারণ আমার স্যারের প্রতি সেই বিশ্বাসটা আছে যে স্যার কিভাবে ধরিয়ে শেখায়, সেটা কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে। যে পারছে না তাকেও ধরিয়ে শেখায়। আর একটা কথা বলছি, বয়স কোনো কিন্তু না, আমার বয়স হয়ে গেছে, আমার শিখে কি হবে। আমি প্রথমেই ক্লাস শুরু হওয়ার আগে বলেছিলাম, আজকের দিনে এটা যদি না শেখেন, আগামী দিন আপনি যদি আজকে 10,000 টাকা ইনকাম করেন, আগামী দিন জানবেন ওটা জিরো হবে। কারণ লোক নিয়ে এসে বেশি দিন কাজ করাতে পারবেন না, আপনাকেও জানতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি নিজের কোয়ালিটি না থাকে, আপনার কিন্তু ওই এজেন্ট মারফত কোনো কিছু চলবে না। তো এই কারণে শিখতে হবে। আচ্ছা, যার যার কোশ্চেন আছে হ্যান্ড প্রেস করবেন, যে কোনো বিষয়ে, কোর্সের সিলেবাসের বিষয়ে, ক্লাসের বিষয়ে কি কি শিখতে পারবেন আপনার করুন। স্যারকে ছাড়তে হবে, আর স্যার 5 মিনিট থাকবেন। আচ্ছা সঞ্জীব বাবু, আচ্ছা শুভঙ্কর, তোমার প্রশ্ন কি হয়ে গেছে? হয়ে গেলে হাতটা নামিয়ে নেবে। স্যার আমার প্রশ্ন হচ্ছে, ওই যে স্যার যে বললেন অভিষেকটা করতে হবে, ওটা কি শিবের দিয়ে অভিষেকটা হবে না নারায়ণের দিয়ে অভিষেকটা হবে? নারায়ণে হচ্ছে যে ওই পুরুষোক্ত 2য় অধ্যায়, সম্পূর্ণটাই হচ্ছে শিবের উপরেতে। সম্পূর্ণ 10টা অধ্যায় হচ্ছে শিবের উপরেতে। বিশেষ যদি আপনি করতে যান, তখন কিন্তু নারায়ণজির ওই 2য় অধ্যায় সম্পূর্ণ মন্ত্র, 16টা বিশেষ ফলপ্রাপ্তি, 16টা প্রতিদিন করতে পারেন। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর কি আছেন? আর কি কারোর কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে, তাহলে হ্যান্ড প্রেস করবেন যাদের কোশ্চেন আছে। আর যাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন, তারা হ্যান্ডটা নামিয়ে নেবেন। আচ্ছা, অমিত, কি নামটা আছে? অমিত নামটা আছে শুধুমাত্র, আপনার পদবিটা দেয়া নেই। আপনি বলুন মাইক্রোফোন অন করে। হ্যাঁ দাদা প্রণাম। বলছি উম, যাদের সামর্থ্য কম আছে, তাহলে কি তারা শিখতে পারবে না? সেটা উনি বলবেন। দেখুন, আমি স্যারের সামনে থেকেই বলছি কথাটা। স্যার অন্যান্য ইনস্টিটিউটে শেখায়, স্যারকে পার্সোনাল ফোন করলেও জানতে পারবেন। আমি স্যারের সামনে বললাম, আমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে, আপনি স্যার যতগুলো ইনস্টিটিউটে শেখায় বা অন্য যতগুলো ইনস্টিটিউটে শেখানো হয় না কেন, আমাদের থেকে কম কোর্স ফি পৃথিবীতে কোথাও পাবেন না। কারণ স্যারের একটা সাম্মানিক আছে, প্লাস আমরা যে আপনাদের রেকর্ডিং দেবো, তাতে আমাদের একটা ইলেকট্রিসিটি থেকে কম্পিউটার খরচা আছে। 150 টাকা যদি কারোর সম্ভব না হয়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ আপনি দেখুন 150 টাকা মাসে কোথাও আছে কিনা, যদি থাকে সেখানে যুক্ত হয়ে যাবেন, স্যারের ক্লাসে যুক্ত হবেন, অসুবিধা নেই। অন্য ক্লাসেতে অনেক অর্থ নেয়, অনেক গ্রুপে অর্থ। আমি তো 5-6টা
5-6টা গ্রুপেতে শেখায় তো, তা আমাকে দেখুন আমি তো সবই জানতে পারি, তাই জন্যই বলছি যে যে ইনি যে সকলের ভেবে অর্থটাকে নির্ধারের একটা জায়গায় নিয়ে এসেছেন সকলের জন্য। যার অর্থ নেই সেও শিখতে পারবে, যার অর্থ আছে সেও শিখতে পারবে। 150 টাকা করে মাসে কেউ শেখাবে না, 50 টাকা করে হলেও মাসে 200 টাকা হয়। সাধারণ 50 টাকা করে আমি বলছি, যা সপ্তাহে হচ্ছে একটা ক্লাস, তো মাসে 4টে, 50 টাকা করে হলে 200 টাকা হয়। সেখানে 150 টাকা মানে তো তার থেকে 50 টাকা মাইনাস করেছেন উনি। করুন, ভালো হবে, সকলের ভালো হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা চাই জুড়ে দিই। আমি আর নিতাই বাবু যেদিনকে স্যারের সাথে মুখোমুখি বসলাম, এর আগে অনেকবার ফোনে ফোনে কথা হয়েছে আমাদের, বা স্যারের সাথে আমার পার্সোনালি আগে কথা হয়েছে। আমি স্যারকে হাত জোর করে একটা রিকোয়েস্ট করেছি, স্যার আমরা এখানে ব্যবসা করতে আসিনি, আপনাকে যে পয়সাটা আমরা দেবো আর যে পয়সাটা বাঁচবো আমরা ওটা মহামিলনে খরচা করব। এখান থেকে আমরা 1 পয়সা আমাদের সংসারের কোনো নির্বাহ করি না, আর ভবিষ্যতেও করবো না। এটা স্যারের সামনে আমি বললাম যে স্যার আপনার এই সাম্মানিক এটা থাকবে আর যেটা থাকবে আমরা মহামিলনে খরচা করবো, আমাদের বছরে মহামিলনে। এবং স্যারকেও ওটা বলে রেখেছি, স্যার আপনাকে কিন্তু ওই মহামিলনে আসতে হবে। সেদিনকে আপনার যত বড় টাকারই কাজ থাকুক না কেন, আপনি সেই কাজ ধরবেন না, আপনাকে আমরা 1 মাস আগে দিয়ে মহামিলনের ডেট দিয়ে দেবো। তো এটি হচ্ছে আমাদের প্রয়াস, যে আমরা ব্রাহ্মণ সমাজকে, সনাতন ধর্মকে জাগ্রত করতে চাই। এখানে আমরা বিজনেস করতে আসিনি। আমি কোনো ট্রাস্টের নাম বলবো না স্যার, আরো 5টা ট্রাস্টের সাথে যুক্ত আছে, সংস্থার সাথে যুক্ত আছে, সেখানে কোথাও করতে 150 টাকা নেই, যেটা আমাদের আছে। কিন্তু আমাদের এককালীন মাসিক হবে না, কারণ মাসিক আমরা করবো না। এই কারণেই এটা আমরা প্রচুর ভুক্তভোগী। দক্ষিণা দিন, হ্যাঁ দিচ্ছি, মানে একটা সেই মানে সত্যিকারে বলতে গেলে সেই মানে নিজেদের ছোট লাগে। ওই জন্য এককালীন আমরা নেব, এই জন্য আমরা কোর্স ফিটাও কম রেখেছি। একটা বইও পাঠিয়ে দেবো আপনাদের। দেখুন, যদি ব্যবসার জায়গাটাই থাকতাম এই কোর্স ফিটা 1600 টাকা রাখতে পারতাম। 6 মাসে 1600 টাকা আমি কোর্স ফি রাখতে পারতাম, কিন্তু আমি রাখিনি। আমি স্যারের কাছে, স্যার নাবতো না, একমাত্র আমি এবং নিতাই বাবু হাত জোর করে স্যারের সামনে রিকোয়েস্ট করেছি যে স্যার আমার এই কথাটা আপনি রাখুন। কারণ বিএনএসটিতে যারা আসে আমি মনে করি যে তাদের অর্থনৈতিক একটুখানি অনেকের প্রবলেম আছে, সবার না। তাদের কথাটা ভেবে অন্তত রাখুন স্যার, সবাই শিখুক স্যার। স্যারও সঙ্গে সঙ্গে আমাদের সাথে সহযোগিতা করেছেন বলেই এটা আজকে সম্ভব হচ্ছে। দেখুন, টাকা জীবনে অনেকভাবেই কামানো যায়। আমিও পৌরোহিত্য করি, আমিও টাকা পিটিয়ে নিয়ে আছি, কিন্তু তার মানে এই নয় যে আমি কাউকে শিক্ষাদান করে টাকা ইনকাম করব। এটা আমার মোটো নয়, আমার জীবনের ধর্ম নয়। আমার বঙ্গীয় নবসনাতন ক্লাস থেকে যে স্যারই যে ক্লাস নিক না কেন, সেটা নিয়ে আমি মহামিলন করি। আমি অনেকের উপর দান ধ্যান করি, সেগুলো সকলেই জানেন, অ্যাডমিনরা বিশেষত বেশি জানেন, কারণ অ্যাডমিন গুলো কিন্তু ছাত্রদের থেকেই তুলে নেওয়া। নিতাই বাবু দুর্গাপুজোর ব্যাচ থেকে এসছেন, স্বপন বাবু দুর্গাপুজোর ব্যাচ থেকে এসছেন, চিন্ময় দাস গুপ্ত ফ্রি ক্লাস থেকে এসছেন। এরা সবাই জানেন যে আমার কর্মক্ষমতা একটু কি, বিনামূল্যে আমরা প্রশিক্ষণ গুলো দিই, প্রত্যেকটাই তো খরচা হয়, সেখানেও কিন্তু ওখানে আমি পয়সাটা ইনভেস্ট করি। বা ফ্রি ক্লাস গুলো দেখেন, অফলাইন ক্লাস গুলো দুর্গাপুজোর সময় ফ্রিতে হয়েছিল, এখানে তো একটা খরচা আছে। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, ঝন্টু বাবু আপনি আমাদের পুরনো স্টুডেন্ট, হ্যাঁ বলুন। স্যার, ক্লাস শুরুর আগে বইটা পাবো কিনা, বা ক্লাসটা কখন শুরু হবে? আপনি আজকে যদি রেজিস্ট্রেশন করেন, আগামীকাল সকালবেলা আপনার ডাক হয়ে যাবে বইয়ের, এইটুকু গ্যারান্টি। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। আপনাকে বই পাঠিয়ে দেওয়া হবে, কারণ আমাদের সঙ্গে সঙ্গে টাকা ঢুকতে দেরি আছে, দক্ষিণা ঢুকতে দেরি আছে, আমরা বই ছেড়ে দিচ্ছি। এবার এটা হতে পারে যে আপনি হয়তো 31 তারিখে গিয়ে টাকাটা দিলেন, হ্যাঁ হ্যাঁ এবার 1 জানুয়ারি পোস্ট অফিস বন্ধ। এবার যদি আপনার আসাম, ত্রিপুরা, আমি কথার কথা বলছি, কারোর বাড়ি হয়, হয়তো 5 তারিখে প্রথম ক্লাসটা পেলেন না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের জানাতে হবে যে আমি প্রথম ক্লাসটাই পাইনি। আমরা সেই নোটটুক যেটুকু স্যার করাবে সেই বইয়ের পৃষ্ঠার গুলো আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিলাম। এবার আপনার আচ্ছা 6 তারিখ বা 7 তারিখ বইটা ঢুকে গেল, ওই সকলেই পাবেন। আচ্ছা আচ্ছা স্যারের কাছ থেকে বই, প্রচুর বই আমি নিয়ে এসেছি, আর আমি যে পার্সেন্টেজে বই দিচ্ছি, স্যারের কাছ থেকেও যদি বই কিনতে যান আপনি ওই পার্সেন্টেজ পাবেন না, আমি সামনাসামনি বলছি। আমি স্যারের কাছ থেকে মানে সত্যিকারে একদম মানে পায়ে ধরে নিয়ে এসেছি, কারণ আমার পায়ে ধরতে অসুবিধা নেই, আমি আপনাদের জন্য পায়ে ধরেছি স্যার, যে স্যার আমি এই বইটা আমি বিনা পয়সায় দিতে চাই, আপনি আমাকে বইটা দেন।
কিন্তু আপনি যান মহেশে যান, আপনি পাবেন না, 180 টাকার নিচে বইটা পাবেন না যদি ছাড়ও দেয়। এবার ভাবুন 180 টাকা যদি বইটা কেনা হয়, 50 টাকা ডেলিভারি চার্জ আছে, কত টাকা বইয়ের দাম পড়বে বলছেন? কিন্তু সেই বইটা টোটাল ফ্রি। আচ্ছা, যাদের প্রশ্ন করা হয়ে যাবে হাতটা নামিয়ে নেবেন। আচ্ছা অমিত বাবু, আপনার প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ, ঝন্টু বাবু, আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা নেই। আচ্ছা দেবজ্যোতি, হ্যালো মহাশয়, হ্যালো মহাশয়, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন শোনা বলুন। যাচ্ছে, আপনি বলুন। বলছিলাম মহাশয়, আমি জয়েন করতে চাই, কিন্তু আমার একটু আর্থিক সমস্যা হচ্ছে। আমি কার সঙ্গে যোগাযোগ করবো? মানে আমি দিয়ে দেবো, আপনি বললেন 31 তারিখের মধ্যে দিলে হবে, আমার নামটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি আমাদের কাস্টমার কেয়ারের যে নাম্বার দেওয়া আছে, আর জানুয়ারি থেকে নতুন কাস্টমার কেয়ার চালু হচ্ছে আমাদের, আপাতত আপনি নিতাই বাবুর সাথে যোগাযোগ রাখবেন, নিতাই বাবু সমস্ত ব্যবস্থা করে দেবে। 31 তারিখের মধ্যে আপনি পেড করে দেবেন, তাহলেই হলো। আর বলছিলাম যে আমার যে বইটা আছে, আমি যে লোকেশনটা দেবো, ইন্টারভিউর সঙ্গে যোগাযোগ করে নেবো? হ্যাঁ, নিতাই বাবুর সাথে যোগাযোগ করে নেবেন, নিতাই বাবু সমস্ত ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, কথা বলা হয়ে গেলে মাইক্রোফোনটা নামিয়ে নেবেন। আচ্ছা, ক্লাস সংক্রান্ত, সিলেবাস সংক্রান্ত কতদূর কি হবে সমস্ত কিছু জেনে নিন কিন্তু। আচ্ছা অভি, এটা কি অভি, মানে কি অভি পুরোহিত? কাল না, কালকে জয়েন হয়েছে। হ্যাঁ অভি বলো। দেবজ্যোতি বাবু, আপনি হাতটা নামিয়ে নেবেন। যদি কারো সিলেবাস সংক্রান্ত কোশ্চেন থেকে কি কি শেখানো হবে সেটাও শুনে নিতে পারেন, অবশ্য স্যার লাস্টে বলবে, না জিজ্ঞেস করলেও। অভি পুরোহিত, আপনি যদি বলতে চান বলুন, না হলে সোমেন বাবু বলবেন, স্যারকে ছাড়তে হবে। স্যার, আমি সৌমেন বলছি। হ্যাঁ বলুন। বলুন বলুন। হ্যাঁ, বলছি যে এই উচ্চারণ কৌশলটা কি ক্লাসে শেখানো হবে? হ্যাঁ শেখানো হয়। আচ্ছা, ধন্যবাদ। আমি স্যারের অনুমতি নিয়ে আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। স্যারকে আপনারা চেনেন, শিব যেমন মাটির মানুষ, আমরা বলি শিব মাটির মানুষ, স্যারও তাই। ঠিক আছে, স্যার কিন্তু ধরে ধরেই ক্লাস করাবেন, এটুকু আমি বলছি। আর প্লাস আমার ক্লাসগুলোতে যেমন আপনারা যারা পুরোনো ক্লাস করেছেন যে আমি লাস্টে সময় দিই, স্যারও সময় দেবেন। মোট কথা, আপনাকে তৈরি করা আমাদের চ্যালেঞ্জ। আর একটা কথা মাথায় রাখবেন, মার্কেটে অশিক্ষিত ব্রাহ্মণের থেকে শিক্ষিত ব্রাহ্মণ থাকাটা দরকার এই মুহূর্তে। আর যেভাবে আমরা নিজেরা খিল্লি উড়াচ্ছি, সেই যে জায়গাটাকে শেষ করতে হবে। আমরা দেখাতে পারি যে আমরাও কাজ জানি। শুধুমাত্র এই বারাণসী, তো বারাণসী ঘটনাটা যে আমরাও আনতে পারি। এই যে স্যার আজকে কিন্তু মন্ত্রটা পাঠ করলেন, এটা আস্তে করলেন, এটারও কিন্তু স্পিড আছে। স্পিডে যখন করবেন তখন আরো ভালো লাগবে, কেন তখন রপ্ত হয়ে যাবে। একটা বাচ্চা যেমন এবিসিডি যেমন ভাবে শেখে, স্যার কিন্তু সেভাবেই শেখায়, অ ক খ এবিসিডির মতো করেই শেখায়। এটা কিন্তু আমি জানি, কারণ স্যারের এর আগের অনেক কটা ক্লাস কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, স্যার আমাদের এখানে নতুন, মানে প্রথম করাচ্ছেন, কিন্তু স্যারের কিন্তু রেকর্ডিং আমরা পেয়েছি এর আগেও। সেই ভরসা থেকে আপনাদের বলছি। আর আরেকটি কথা হচ্ছে, রুদ্রাভিষেক নিয়ে চিন্তাই করবেন না, ওটা হচ্ছে আপনার বাঁ হাতের খেল থাকবে। এত বড় কথা বললাম, 6 মাস পর আপনার বাঁ হাতের খেল থাকবে, এটা লিখে রাখুন। আজকে যেখানে আপনি ভয় পাচ্ছেন, সেইখানে ভয়ের জায়গাটা থাকবে না। উচ্চারণ থেকে শুরু করে সমস্ত কিছু, রুদ্রি কি করে পাঠ করতে হয়, যে কোনো কিছু আপনার কাছে, গীতা চণ্ডী সমস্ত কিছু ইজি হয়ে যাবে, সব কিছু ইজি হবে, এটুকু গ্যারান্টি দিলাম। আর স্যার সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দেবেন। প্রথমে এই 6 মাসেতে পঞ্চম অধ্যায় পর্যন্ত পাঠ হবে, আবার 6 মাসে পঞ্চম থেকে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত হবে। যদি দশম অধ্যায় আছে, পঞ্চম আর দশম পাঠ হবে। তার ভিতরেতে পুজো, এই যে পূজা কর্ম আছে, তারপর বিভিন্ন স্তোত্র আছে। এই বইটাতে 14টা 16টার মতন স্তোত্র আছে, 16টার কেন আর বেশি আছে। তা এই স্তোত্রগুলো ক্লাসের ফাঁকে ফাঁকে সবাইকে শেখানো হবে, ছন্দে শেখানো হবে।
যেরকম আমরা চণ্ডীটাতে দু রকম ছন্দ আছে, একটা হচ্ছে ত্রিষ্টুপ, একটা হচ্ছে অনুষ্টুপ। 8টা 8টা করে ভাগ করি। যেরকম যে সাবর্ণীর সূর্য তনয়ু যো মনু কর্ততে অষ্টম নিশাময় তদ্পত্রিং বিস্তারাত গত মম। হলো, 8টা 8টা ভাগ হলো। আবার আপনি চতুর্থ অধ্যায়ে চলে যাবেন, তখন চতুর্থ অধ্যায় দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, না এটাই তো নাকি চতুর্থ অধ্যায়তে? হ্যাঁ, হ্যাঁ, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতুর জগতখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমীশ্বরী দেবী চরাচরস্য। এটা হচ্ছে 11টা করে। তাহলে অনুষ্ঠেয় আর তিষ্ঠু তিনটে, দুটো ছন্দ নিয়ে পুরুষ চণ্ডী। সেরকম যে ছন্দ পর্যন্ত আপনি কিরকম করে ভাঙতে হবে সেটাও শিখে যাবেন। এবার কোথায় উচ্চারণ জোর করতে হবে, কোথায় আস্তে করতে হবে, কোথায় 2 লেখা আছে সেখানটা আরো উচ্চস্বর করতে হবে, হ্যাঁ, সেগুলো সব আস্তে আস্তে সব শিখে যাবেন, কি শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এর ভিতরে যে ওই স্তোত্রটা কেমন করে পাঠ করতে হবে, বিভিন্ন ছন্দের স্তোত্র আছে এই বইটাতে। তুলসীদাস কৃতম যে শিবাষ্টকম আছে, তারপর হচ্ছে যে এমনি শিবাষ্টকম আছে, বিভিন্ন ছন্দ। তুলসীদাস কৃতম যে ছন্দটা আছে শিবাষ্টকম, 1টা 2টো লাইন পাঠ করছি আমি। তারপরে আমরা লিঙ্গাষ্টকম আছে, লিঙ্গাষ্টকম কেমন করে পাঠ করতে হবে। তারপরে যে রাবণকৃতম স্তোত্রম আছে, সেটা মহিন স্তোত্রম। মহিন স্তোত্রমটা একদিন ছোট করে ব্যাখ্যা করে বলে দেবো যে মহিন স্তোত্রম কেন হলো, কে করলো, কেন কাঠ পাঠ করলো, সেটা আমি মানে বিস্তার হালকা করে বলে শিখিয়ে দেবো। যেরকম তুলসীদাস কৃতম শিবাষ্টকম যেটা আছে, নমামি সমীশান নির্বাণ রূপম বিভং ব্যাপকং ব্রহ্ম বেদ স্বরূপম অজং নির্গুণং নির্বি অজং নির্গুণং নির্বি কলপং নিরীহং চিদাকারমাকাশ ভাসং ভজেহম নিরাকারমাগার নিরাকারমাগার মূলং তুরিয়ং গুণাগা গিরা জ্ঞানগাতীত মিসং গিরিশম। তা এরকম করে ছন্দ আলাদা আলাদা সব শিখিয়ে দেবো, কিন্তু আপনাদের ধৈর্য ধরে ক্লাস করতে হবে। কেউ কিন্তু ওই বললেন যে যে ওই ভূমিষ্ঠ হওয়ার সময় কেউ শিখে আসে না, আর গাছ থেকে পড়েও কেউ শিখে না, কিন্তু শিখতে হবে আপনাদের, আর ধৈর্য ধরে ক্লাস করতে হবে, তাহলেই দেখবেন। আর বেদের অপর নাম শ্রুতি, যত শুনবেন তত মুখস্থ হবে। আপনি বই দেখেন নাই পড়েন, শুনে যান, কানেতে 50 বার 100 বার 100-র বেশি শুনুন, দেখবেন অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। একটা বৃদ্ধ ছাত্র ছিল, তা দেবনাগরী ভাষা ওর কাছে বই ছিল, বলছি যে স্যার আমি চোখ বুজিয়ে বলছি, অনেক বয়স, 80-85 বছর বয়স, এইগুলো পাও না। 2 মিনিট।
তা এইগুলো হচ্ছে যে তার তার উপরে দিয়ে ঈশ্বর ভর করেছে, আর ভগবানের কৃপা আছে, তাই আমি ভালোবাসি, ভালো সবাই সম্মান করে, ঈশ্বরের কৃপা। তা আপনারা শিখুন, হাজার হাজার কোটি কোটি ছাত্র তৈরি হয়েছে, করে কমে কর্মকাণ্ডী করছে, আপনারাও শিখতে পারলেন, করবেন। তাহলে কি হবে, নামটা দুজনের হবে, আপনার যেরকম হবে আমারও সে আপনাদের তো প্রশ্ন করবে কোন পণ্ডিত মশাই স্যারের কাছে শিখেছেন, তাহলে আপনি তো বলবেন। তাহলে কি হলো, এটা বলাটাও তো ঈশ্বরের কৃপা। আমি তারাপীঠে কাজ করতে যাই, হঠাৎ করে একদল ছেলে এসে প্রণাম করলো, আপনি দেখুন এই গ্রুপেতে বিভিন্ন গ্রুপে শিখাই, তা আমি তো সবাইকে চিনি না, তা আমি মায়ের মন্দির থেকে মায়ের মন্দিরে উঠছি, দেখে দপদপ করে প্রণাম করছি, আমি কি হলো, বলছি স্যার আমাদের দিকে এই শিখিয়েছিলেন গ্রুপেতে, আপনি আমাকে আমাদের দিকে চিনতে পারছেন না, কিন্তু আপনাকে আমরা চিনতে পেরেছি, এইটা পাওনা, ঈশ্বরের কৃপা। আর কি বলবো, আজকের মতো সমাপ্ত করি। ওম নমস্কার রঘুনাথায় ভক্তনাম ভয়ায় চ করুণাপূর্ণ নেত্রায় শঙ্করায় নমো নমঃ। উদ্ভত্রি স্থিতি সংহার কারণম করুণাকরম মম হৃদয় সর্বস্বম নমামি তারকেশ্বরম। প্রতিদিন পাঠ করবেন, এটা বইয়ের প্রথমের দিকে আছে, বাবা তারনাথের প্রণাম মন্ত্র। সকলে ভালোভাবে, শুভরাত্রি। আমি তাহলে গ্রুপ থেকে বেরিয়ে গেলাম, আপনি সকলের সাথে কথা বলুন, আলোচনা করুন। শুভরাত্রি। যাই হোক, স্যারকে অনেক সংখ্য ধন্যবাদ। দেখুন, আমি এইটুকু বলতে পারি, এই যে শিবতাণ্ডব, জটাটবি, গলার জল, এইসব স্তোত্রগুলো অনেকেই পারে না, সেটা আপনারা পারবেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ আপনাদের। আর সব থেকে বড় কথা কি, আমি স্যারকে এইটুকু কথা দিচ্ছি, রিকোয়েস্ট করবো, কিছু কিছু এক্সট্রা তথ্য যেটা শিবের নয়, যেগুলো অন্তত সস্তানের কাজে লাগে, আমি স্যারকে বলবো এটা একটু শিখিয়ে দিন, এইটুকু আমি আপনাদের কথা দিচ্ছি এক্সট্রা ভাবে। স্যারকে আমি নিজে রিকোয়েস্ট করবো। যেমন দেখুন, শিবের ক্লাস যদি ধরে নেন আপনারা, রুদ্রী, সেখানে আমি দুর্গার কিছু স্তোত্র, কালীর কিছু স্তোত্র, যে স্যার একটুখানি বলে দিন এটা কিভাবে হবে। তাতে কি হবে, আপনারা যখন পঞ্চাঙ্গতে বসবেন, এখনকার দিনে একটা ব্যাপার আছে, একটা হোমে এক একটা আহুতি দেওয়ার পর এক একটা করে স্তোত্র ধরা হয়, ঠিক আছে, নমামি শমিশাং যেমন ধরা হয়, লিঙ্গ স্তোত্রম ধরা হয়, শিব স্তোত্রম ধরা হয়, এটা নয় শিবে গেল। দুর্গাতে যেমন ঐগিরি নন্দিনী ধরা হয়, গঙ্গায় যেমন দেবী সুরেশ্বরী ধরা হয়, হুম, তো গুরু প্রণামে যেমন ওই অখণ্ড মন্ডলে কারণ থেকে শুরু করে, তারপর মিক্সিং মিক্সিং জিনিসটা আমরা শিখিয়ে দেবো, সেটা আপনাদের কোনো চিন্তা করতে হবে না, যে কি করে আরো বেটার করা যায়, যে একটা স্তোত্রের সাথে আরেকটা স্তোত্র কি করে মিক্সিং করতে হবে, আপনাকে তো সেরা হতে হবে, নয়তো মার্কেটে কি করে আপনি বিক্রি করবেন। যেমন আমি একটা ছোট্ট আমার একটা অভিজ্ঞতা বলি, এই কিছুদিন আগে একটা কাজ ছিল, স্তোত্রর ব্যাপারটা কিন্তু ওখানে আমি আমি আগে রাখতাম না, এখন কিন্তু স্তোত্রটা রাখি। এইখানে কিন্তু জজমান বলতে বাধ্য হয়েছে যে এত বছর আমার বাড়িতে পুজো হয়েছে, এত সুন্দর পুজো কোনোদিন হয়নি। এইটুকু কিন্তু আমি দায়িত্ব নিতে পারি, যদি আপনারা ক্লাস করেন, মন দিয়ে আপনারা ক্লাস করবেন, যার যেখানে প্রবলেম আছে আমি স্যারকে বলে সেগুলো ক্লিয়ার করিয়ে দেবো, এইটুকু আমি আপনাদের কথা দিলাম। দেখুন, আপনাদের জন্য আমরা ভাবছি, আজকে আপনারা যদি সাফল্য লাভ করেন, স্যারের যেমন নাম হবে, আপনাদের তেমনি নাম হবে, তেমনি আমরা কি, আমরা শুধু একটু নামের কাঙাল, যে বিএনএসটি থেকে শিখেছেন, বিএনএসটির নামটা হলে কি কিছু সাধারণ মানুষ শিখতে পারে, যাদের অনেক অর্থের অভাব। স্যারের এক একটা জায়গায় কোর্স ফি আছে 1800 টাকা, 2200 টাকা, সকলের পক্ষে সম্ভব নয়। সেই কোর্সটা আমি কোথায় টেনে নিয়ে এসেছি, এটা ভাবতে পেরেছেন, শুধুমাত্র আপনাদের জন্য। এখানেও যদি আপনারা না শিখতে পারেন, তাহলে আর কোথাও শিখতে পারবেন না, এটা আমি একদম মানে লিখিত দিলাম, স্যারের সামনেই তো বললাম, যার জন্য স্যারের পেছনে বললে তো হবে না কথাগুলো।
যাই হোক, যারা যারা শিখবেন আমি যদি একটুখানি জিজ্ঞেস করি এখানে, একটুখানি কাইন্ডলি হাত তুলে জানাবেন যে কারা কারা এখানে ভর্তি হচ্ছেন, মানে জোর করার কোনো ব্যাপার নেই, একটু কাইন্ডলি হ্যান্ড প্রেস করবেন। আমি আপনাদের যে কথাটা দিয়েছি সেটা মাথায় রাখবেন, আপনাদের জন্য আমি আছি। যে কোনো প্রবলেম জানুয়ারি মাস থেকে আপনারা একটা কাস্টমার কেয়ার নাম্বার পাবেন, যেখানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনাদের যে কোনো অভাব অভিযোগ জানাবেন, এবং আমাদের কাস্টমার কেয়ার থেকে মাসে 2বার করে আপনাদের কাছে ফলো আপ কল যাবে, আপনাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। স্যার যাই হোক, বলছি স্যার কিউআর কোডটা পাঠিয়ে দেবেন। কিউআর কোড বা যা লাগবে না কেন, দেখুন ওখানে নাম্বার আছে দুটো, ওই দুটো নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে কিউআর কোড সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। আপনাদের শুধুমাত্র নাম, ঠিকানা, পোস্ট অফিসের নাম, পিনকোড নাম্বার আর মোবাইল নাম্বার এ কটা লিখে পাঠাতে হবে সঙ্গে, কারণ বইটা পাঠাতে হবে যেহেতু। এটাই হচ্ছে আপনাদের নমস্কার, সাথে। আমি অভিপুরোহিত বলছিলাম। হ্যাঁ, আমি অভিপুরোহিত বলছিলাম। বুঝতে পারলাম না। আমি অভিপুরোহিত বলছিলাম কাটোয়া থেকে। হ্যাঁ বলুন। বলছি ওই যেটা আপনি 150 টাকা করে বললেন, ওটা তো আমাদের তো পেড হয়ে আছে, তো ওইটি কথাই বললেন তো? হ্যাঁ ওইটা আপনি যেটা আছেন। আচ্ছা, মানে হিসাব করে দেখুন, আমাদের দেখে আর নিন। লাগবে মাত্র? না, 1 পয়সাও কিচ্ছু দিতে হবে না, আপনারা তো 1100 টাকা দিয়ে যুক্ত হয়ে গেছেন, বই পেয়ে হ্যাঁ, গেছেন। আমার তো কালকে পেড হয়ে গেছে। হ্যাঁ, বইও পেয়ে গেছেন। হ্যাঁ 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 এবার বইয়ের দামটা ওখান থেকে বাদ দিয়ে দিন, তাহলে দেখুন 900 টাকা হচ্ছে, 900 কে 6 হ্যাঁ দিয়ে ভাগ হ্যাঁ করুন, ঠিক আছে। হ্যাঁ সেটা তাহলে ঠিক 200 টাকা আছে। হচ্ছে। আমি আমি তো পরে জয়েন করেছি, আমি 150 টাকাটা শুনতে পেয়েছি, ওই জন্য ফোন দিয়ে করলাম আর কি। না না না, আপনাদের আর কোনো কাউকে যারা দিয়েছেন এটা নয়। এবার 6 মাসের জায়গায় যদি 7 মাসও লাগে, আমি জোর গলায় বলছি এক্সট্রা 150 টাকা কারো কাছে চাওয়া হবে না। স্যার যদি মনে করেন যে আমাকে আরো 2টো এক্সট্রা ক্লাস দিতে হবে বা 4টে ক্লাস এক্সট্রা দিতে হবে, তার জন্য কোনো চার্জ আপনাদের কাছে নেওয়া হবে না, সেই চার্জ বিএনএসটি বহন করবে। আচ্ছা ঠিক আছে স্যার। এই সুবিধা আপনি কোথাও পাবেন না, এত বড় কথা বলে রাখলাম। কারণ আমরা এখানে ব্যবসা করতে আসিনি, জোর গলায় এটা বলছি, স্যারের সামনেও বললাম, এখানেও বললাম, কারণ আমরা এসেছি তাদের জন্যই যারা প্রকৃত শিখতে চাই, যাদের সত্যিকারই শেখার আগ্রহ আছে, আমরা তাদের পাশে আছি। কিন্তু দেখুন, আমাদের সংস্থা চালাতে গেলে আমাদের একটা ইন্টারনেট বিল আছে, আমাদের কম্পিউটার রেকর্ডিং এর ব্যবস্থা আছে, কম্পিউটার গুলো খরচা আছে, প্লাস আমরা এই পয়সাটা কি করব, মহামিলন করি। যারা মহামিলনে আমরা এসছেন তারা জানেন যে আমাদের মহামিলনটা কত বড় হয় মহামিলন, এবং এবছর যারা আসবেন তারা বুঝতেই পারবেন যে মহামিলনটা কতটা বড় হয়, নিজেরাই বুঝতে পারবেন। কারণ একদম সোজা কথা বলতে গেলে, যদি একদম শুনতে খারাপ লাগবে, আমরা ছাত্রের মাথায় কাঁঠাল ভেঙে খাই না। এই মহামিলনে 600 টাকা লাগবে, 700 টাকা লাগবে না, আমরা 299 মহামিলন করেছি এবছর, জানেন। তার মধ্যে যারা প্রথম দিন এসছেন সকালবেলা, সেই প্রথম দিন থেকে তাদের পরিষেবা দেওয়া, এবং পরের দিন অনুষ্ঠান শেষে রাত্রি পর্যন্ত তাদের পরিষেবা দেওয়া হয়েছে, যারা যারা ছিলেন, উইথ থাকার জায়গা দিয়ে আমরা এবছর দিয়েছিলাম। এইটুকু মাথায় রাখবেন যে আমরা নিঃস্বার্থভাবে এই কাজটা করি। মৃত্যুঞ্জয় বাবু এসেছিলেন তো, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, হ্যাঁ স্যার। আপনি নিজেই বলুন মহামিলনের অভিজ্ঞতা, ওটা কি হ্যাঁ স্যার। 299 টাকার মহামিলন ছিল? না স্যার। আপনি নিজের একটু অভিজ্ঞতাটাই বলুন না, তাহলেই বুঝতে পারবে যে এখানে যারা নতুন আছে, এখানে ব্যবসা চলে না, বিএনএসটি ব্যবসার জায়গা না। এই কোর্সটা কিন্তু আমি বললাম 1600-1700 টাকাটা আইনি। অনেক জায়গায় আরো বেশি নাই, দেখতে পাই তো গ্রুপে, মানে ফেসবুকে দেখুন না, দেয় তো। চারিদিকে তো সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, কারোর 500 টাকার কমে আছে, সকালের টিফিন আর দুপুরের খাবার এইটুকুই আছে। হ্যাঁ আর স্যার। আমাদের কি কি ছিল, আগের অনেক দিনের কিছু খাওয়া দাওয়া ছিল, আগের দিনের খাওয়া দাওয়া ছিল, রাতের খাওয়া দাওয়া ছিল, পরের দিনে সকালের টিফিন ছিল, চা ছিল, শরবত ছিল, দুপুরে খাওয়া দাওয়া ছিল, প্লাস প্রত্যেককে একটা করে ব্যাগ, একটা করে উত্তরীয়, একটা করে ব্যাচ, মেডেল, ট্রফি, প্রত্যেককে। সার্টিফিকেট। হ্যাঁ স্যার। এবং আমরা কিন্তু এলাকাও পরিক্রমা করেছিলাম ব্যান্ড পার্টি নিয়ে। হ্যাঁ স্যার।
তাহলে এগুলো কোথায় খরচা করি আমরা? মহাবিলনে খরচা করি। আমাদের কারো সংসার চলে না বিএনএসটির পয়সায়, এটা জোর গলায় বলছি। এই জন্যই আমরা কোর্স ফিটা কম নিতে পারি। দুর্গাপুজোর কোর্স সকলে 700-800 টাকা করে করেছে, আমাদের ছিল 351 টাকা। এই কারণে। স্যার একটা কথা বলছি যাই হোক, স্যার, বলুন। বলছি বই 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 আমার কাছে আছে, ঠিক আছে? তাহলে কি আপনার কাছে যে বইটা আছে সেই বইটাতে, আপনার কাছে যে বই আছে সেই বইটা পুরনো বই, ওই বইতে পেজ সংখ্যা কম আছে। আমরা যে বইটা দিচ্ছি সেটা নতুন বই, 148 পৃষ্ঠার বই। 1 মিনিটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দুটো বইয়ের মধ্যে পার্থক্য। কারণ আপনি যখন ক্লাসে বসবেন ওই বইটা নিয়ে ক্লাসে বসলে অনেক কিছু পাবেন না। এই যে দেখাচ্ছি দুটো বইয়ের পার্থক্য, লক্ষ্য রাখবেন। বই দুটো একই রকম দেখতে, এই কারণে আমরা বই দিচ্ছি। আমরা তো বলতে পারতাম যে বই আপনার কাছে রাখুন বা বাজার থেকে নিয়ে নিন, নিলে তো আপনার কিনতে হতো। এটা হচ্ছে পুরোনো বই, এটা হচ্ছে নতুন বই। পেছন পেজে আসি, পেজ সংখ্যা আছে 128টা, পুরোনো বই। নতুন বই পেজ সংখ্যা 148টা। আচ্ছা, পাশাপাশি নিয়েই দেখাই। এই দেখুন 128, 148। এর মধ্যে স্তোত্র বেশি, এর মধ্যে অনেক কিছু ইনপুট হয়ে, মানে পুজোটা অনেকটা বাড়িয়েছে এবং সংকল্পটা আরো সুন্দর করে দিয়েছে। আমরা এগুলো তো দেখি, মিলিয়ে দেখি, এই যে দুটো বই আমাদের কাছে আছে, প্লাস এই পেপারের কোয়ালিটি, এই পেপারের কোয়ালিটি দেখুন, আকাশ পাতাল পার্থক্য। ক্লাস করতে গেলে পুরনো বই নিয়ে অসুবিধা হবে, এই জন্যই আমরা নতুন বই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যাই হোক, আপনার কথাটা শুনলাম, ওই জন্য আরো মানে ভাবছি কি করবো। না, আমরা যা কথা বলবো, দেখুন আমার আজকে সব থেকে পুরনো সংস্থা আমাদের ভারতবর্ষের ভিতরে বাংলা সংস্কৃতির মধ্যে সব থেকে পুরনো আমার। রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নিন, 2010 সালে। যে সংস্থা এখন মানে নাম তুলবো না, তাদেরও 16, তারা কোর্স করায় না ঠিকই, আমাদের হচ্ছে সব থেকে পুরনো সংস্থা। আমরা অনলাইনে হয়তো পরে এসেছি, আমাদের অফলাইন ক্লাস হতো একটা টাইমে। আমরা 2021 সাল থেকে অনলাইনে এসেছি, সেই হিসাব করলে হয়তো বলবেন যে অনলাইনে 5 বছর, কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু আমাদের 2010-এর। 10 সাল থেকে কিন্তু বিএনএসটি চলছে। যাই হোক, আপনাদের জন্য যেগুলো করছি আমরা, আরেকটা কথা তো আপনাদের জানানোই হয়েছে যে আমরা একটা কোম্পানির সাথে টাই আপে যাচ্ছি। আপনাদের বলা হয়েছিল বহুদিন আগে যে আমরা প্রত্যেকটা এলাকায়, মানে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের আমরা ইনপুট করে দেবো, যে যাতে পুরোহিত খোঁজার ক্ষেত্রে, পুরোহিত ফাইন্ডিং এর ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা না হয়। তো আমরা একটা কোম্পানির সাথে যাচ্ছি, রিস্ট্রা ইন্ডাস্ট্রিজ বলে একটা কোম্পানির সাথে আমরা টাই আপে যাচ্ছি। সেখানে যত আমাদের ঠাকুর মশাইরা আছে না কেন, তাদের ওখানে আমরা ইনপুট করে দেবো। মানে যে কেউ সার্চ করলে, যেমন ধরুন খাবারের দোকান, হোটেল সার্চ করলে মানুষ পায়, ওখানে পুরোহিত সার্চ করলে আপনাকে পাবে, এলাকা খুব ভিত্তিক। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা এটার সাথে, এই কোম্পানির সাথে টাই আপে যাচ্ছি। যত সম্ভব জানুয়ারি মাসে আমাদের একটা মিটিং রয়েছে। কালকে আমি লাইভে দেখিয়েছিলাম, ওই কোম্পানির প্রোফাইলটা দেখিয়েছিলাম। এবং শুধু এটাই নয়, আমাদের অনেক কিছু জিনিস আছে, আমরা সেগুলো টাইপের মধ্যে আসছি। এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট এখনো কাজ হচ্ছে। আমাদের ওয়েবসাইটে আজকে সন্ধ্যাবেলা একটা ভিউ এসছে আমার কাছে। আমাদের নিজস্ব কিছু ওয়েবসাইট রেডি হচ্ছে, কাস্টমার কেয়ার রেডি হচ্ছে জানুয়ারি মাস থেকে। মানে আপনারা ভাবতে পারবেন না যে আপনাদের জন্য আমরা চিন্তা ভাবনাটা কোন পর্যায়ে করছি। শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে কিন্তু আমরা কখনোই কিছু করি না। যদি ব্যবসার উদ্দেশ্যে করতাম তাহলে কিন্তু এই কষ্ট থাকতো না। কথা বলতে মাইক্রোফোন থেকে মুখটা সরিয়ে বলুন। বলছি যে কাল থেকে আপনি ফ্রি ক্লাসটা চালু করতে হলে খুব ভালো হবে। আপনার কথা কিছুই বোঝা গেল না। বলছি কাল থেকে ফ্রি কোর্সটা চালু করতে পারলে ভালো হতো। সেটা কি এখানে বলার জায়গা?
এটাই হচ্ছে ব্যাপার। আমরা যে যে পরিকল্পনাগুলো করব, সে পরিকল্পনাগুলো আপনাদের পক্ষে হবে, এইটুকু বলতে পারি। এবং আমরা আগামীতে আরো কয়েকটা কোর্স আনবো। বিবাহের একটা কোর্স আসবে, শ্রাদ্ধের একটা কোর্স আসবে, ব্যাকরণের একটি কোর্স আসছে। সমস্তটাই কোর্স ফি যেমন কম থাকবে এবং অভিজ্ঞ টিচার থাকবে, এইটুকু কথা আপনাদের আমি দিলাম। বিবাহ তো বিবাহ সম্পূর্ণই শেখাবো। আজকে যারা আমাদের কাছ থেকে কোর্স করেছেন, কেউ বলতে পারবেন না যে কোনো বিষয়তে কোনো কিছুতে আমাদের দুটো সংস্থা চলে। আজ পর্যন্ত কিন্তু আমরা এই ব্যাপারে কখনোই কার্পণ্য করিনি। যাদের বলেছি যে বইগুলো দেবো, প্রত্যেকের বই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, সময় টু সময় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখুন আপনাদের জন্য বই তোলা, দেখতেই পাচ্ছেন, সব সব নতুন বই। স্যার বলছিলাম কাল থেকে ফ্রি ক্লাসটা চালু করতে পারলে ভালো। সেটা আপনারা অ্যাডমিন মিটিং এ বলবেন, এখানে বলার জায়গা নয় সেটা। স্থানকাল পাত্রটা বুঝুন। এটা কি ফ্রি ক্লাস চলছে? অ্যাডমিন মিটিং এ বলবেন। এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা বলি, আমরা কিন্তু এমএসসিবি পেয়ে গেছি, অর্থাৎ ভারত সরকারের একটা লাইসেন্স আমরা পেয়েছি, এমএসসিবি লাইসেন্স পেয়ে গেছি। যদি কোনোদিন ভারত সরকার এই টোলের ব্যাপারে আগ্রহী হয়, এইটুকু জানবেন, প্রত্যেকের একটা করে কর্মসংস্থান হবে। যদি কোনোদিন সেই জায়গাটায় আসে, ন্যাশনাল স্কিমে যদি কখনো চায় যে আমরা কিছু ব্রাহ্মণ অমুক অমুক মন্দিরগুলোতে নিয়োগ করবো এবং সরকারি স্কেলে মায়না দেবো, তাহলে জানবেন সেদিন কাজ হবে। আমরা কিন্তু আপনাদের জন্যই লড়ে যাচ্ছি। প্রত্যেকেই আমরা চিন্তা করি যে আজকে সনাতন ধর্ম যেভাবে ধ্বংসের মুখে রয়েছে, সেখান থেকে যদি কিছুটা ফিরিয়ে আনা যায়। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম। আপনারা সকলে ভালো থাকবেন। যারা যারা কোর্সে যুক্ত হবেন, এখানে জোর করার কিছুই নেই। স্যার একটা কথা ছিল স্যার, একটু হ্যাঁ বলুন। বলছি স্যার, আপনার একটা হচ্ছে যে আপনার বইটার মানে পাবলিকেশনের কি অবস্থায় আছে ওটা? ওটা আমাদের এই বুদ্ধদেব বাবু পর্যন্ত বলেছেন যে বইটা আমাকে দিয়ে দিন, আমি প্রকাশ করে দিই। আমরা একটু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য চলছি। কারণ দেখুন, আমি যে প্রথমেই বললাম, আমি তো ব্যবসা নয় এগুলো যেখান থেকে টাকা নিয়ে বইটা ছাপাবো, আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে বলে বইটা বেরাচ্ছে না। বুদ্ধদেব বাবু আমাকে অ্যাপ্রোচ করেছিলেন যে বইটা আপনি দিয়ে দিন, আমি আমার পাবলিকেশন থেকে বের করে দিচ্ছি, অর্থাৎ বুদ্ধদেব বাবুর পাবলিকেশন থেকে বেরাই। আমি বললাম না স্যার, আমি এখনো সেটা নিয়ে চিন্তা ভাবনা করিনি, কারণ আমি গ্রন্থ সত্য কাউকে দেবো না। যেদিন আমি বই পারবো, সেদিনকে আমি পয়সা জোগাড় করতে পারবো, সেদিনকে বইটা বের করবো। ঠিক আছে। বই রেডি হয়ে পড়ে রয়েছে, কারণ এখন একটা বই বের করতে গেলে 1-1.5 লাখ টাকা। কারণ দেখো, মার্কেটে ম্যাক্সিমাম বই একটা ছেলে একদিনে 6-7 মানে এক বছরের মধ্যে 6-7টা বই লেখা সম্ভব না। একটা বই লিখতে গেলে কত চাপ আমরা জানি। ওই টুকলি বই আমি দিতে পারবো না কাউকে। ম্যাক্সিমাম মার্কেটে টুকলি বই। দুর্গা পুজো, কালী পুজো, এই পুজো, ওই পুজো, সব পুজো বেরিয়ে যাচ্ছে, হয় সম্ভব কোনোদিন? ওরম ভাবে পারবো না। যাই হোক, অনেক কথাই বললাম। যারা যুক্ত হবেন, দুটো নাম্বার রয়েছে, নিতাই বাবুর নাম্বার বা আমার নাম্বার, এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমরা কিউআর কোড দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, জয় মা। স্যার আপনার নাম্বারটা লাস্টে কি 49 আছে? 6949। তবে ফোন করবেন না, কারণ আমি প্রত্যেকদিনই কোনো না কোনো কর্মে ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপ করবেন, যাই করবেন না কেন হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, ঠিক আছে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, যাকেই যে দুটো নাম্বার দেওয়া আছে, একটা আমার নাম্বার দেওয়া আছে, একটা স্যারের নাম্বার। যেই কোনো জিজ্ঞাসাবাদের দরকার হবে, আপনারা আগে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। হোয়াটসঅ্যাপে আমরা ফাঁকা থাকলে পরে আপনাদের রিপ্লাই দেবো, টাইম দিয়ে দেবো। তা তখন যোগাযোগ করবেন। নিশ্চয়ই আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আছি সবসময়, সর্বদাই আপনাদের পাশে। তা
স্যার তো বলেই দিলেন সবকিছু। তা আপনারা 31শে ডিসেম্বরের অপেক্ষায় থাকবেন না, যতটা তাড়াতাড়ি আপনারা পারবেন ক্লাসে যুক্ত হন, কেননা জানুয়ারি 5 তারিখ থেকে আমাদের ক্লাস চালু হবে। এবার ওই দিন যদি আপনার কাছে পুস্তকটা না গিয়ে পৌঁছে থাকে, তাহলে আপনি একটা ক্লাসে মিস করবেন। যতই আমরা দিই ছবি দিই, তাতেও প্রবলেম হবে, কেননা আপনি তখন ক্লাস দেখা গেলো আমরা ছবি দিতে ক্লাসের পরে হয়তো ছবি দিলাম, আপনি ওই ক্লাসটা মিস হয়ে গেল, তা আমরা তো সেটা আপনাকে জানতে পারবো না যে কার কাছে বইটা পৌঁছেছে না পৌঁছেছে। এখানে একটু ক্লিয়ার করে দিই, না ছবিটা আমরা আগেই দিয়ে দেবো, প্রথম ক্লাসের ছবিটা আমরা আগেই দেবো, কিন্তু এক্সট্রা হয়তো প্রিন্ট আউট করার একটা খরচা বাড়বে, এটাই বললাম। ধরুন 5 তারিখে ক্লাস, 4 তারিখে আমরা প্রথম ক্লাস কি হবে বা 5 তারিখে কি হবে আমরা স্যারের কাছ থেকে শুনে নিয়ে সেই হয়তো পেজগুলোর ছবি দিয়ে দিলাম, কিন্তু ফালতু কোটা করে কি লাভ? তার আগে থেকেই বইটা নিয়ে নিলে সুবিধা। কারণ দেখা গেল স্যার আমাদের জানালো 8টার সময়, তখন না করতে পারবে প্রিন্ট আউট, না করতে পারবে কিছু, তার থেকে আগে থেকে বইটা নিয়ে নেওয়া ভালো না? নিতাই বাবু, হ্যাঁ বলুন। বলুন। বলছি কি বইটা কি 31 তারিখের পরেও দেবেন আপনারা? না না, 31 তারিখ অবধি যারা যারা এইটাই পরিষ্কার করুন, আমি এটাই জন্যই বললাম না, কথাটা। আমি বলে দিয়েছি তো 31 তারিখের অপেক্ষায় থাকতে না করেছি আমি, কারণ ওখানে আমাদের লেখাই আছে যে 31 তারিখ অবধি আমাদের এই বইয়ের অফারটা চলবে, ওটা লেখা আছে। তাই জন্য 31 তারিখ অনেকে বলছেন যে 31 তারিখে পেমেন্টটা করবে, তো ক্লাসের ফ্রিটা, তাই ওনাদেরকে বললাম কথাটা। আর যেটা বললাম যে যাই নাকি যা পরে আমার সাথেও, হ্যাঁ বলুন। বলছি যে 31 তারিখের পরে যে আর বইটা দেওয়া হবে না সেটা রিপিট করে দেন আরেকবার, আমি সেটা বলতে চাইছি আপনাকে। 31 তারিখের পর আমরা ভর্তিটাও নেবো কিনা সন্দেহ আছে, কারণ আমাদের একটা লিমিটেড নেবো সিট, কারণ কারোর যাতে ক্লাস করতে প্রবলেম না হয়। মোট কথা 31 তারিখে যারা বই বুক করবে তাদের বই পেতে পেতে 4-5 তারিখ হতে পারে, বা 6 তারিখে হতে পারে। যদি সে আসাম বা ত্রিপুরা থাকে, তার যেতে যেতে 8 তারিখ 9 তারিখ হয়ে যাবে। সেটাই আমরা বলেছি, 31 তারিখে আমাদের লাস্ট ডেট, 5 তারিখে ক্লাস মানে 31 তারিখ লাস্ট ডেট। তাই বললাম যারা যারা যুক্ত হতে চান তারা অতি অবশ্যই আগে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন। তা আজকে রাত্রিরও হয়েছে, শীতকালে রাত্রি 10টা 51 বাজে, তাই আজকের মতো সকলকে শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি। আপনারা উজ্জ্বলবাবু কিছু বলবেন? উজ্জ্বলবাবু কিছু বলবেন দেখুন তো। হ্যাঁ, উজ্জ্বল বাবু হ্যান্ড প্রেস করেছেন, কিছু বলবেন? আচ্ছা, রামপ্রসাদ বাবু আপনি কিছু বলবেন, হাত তুলেছেন, হ্যাঁ, বলুন। আমি কিভাবে বইটা পাবো? আমি তো বাংলাদেশ থেকে বলছি। দেখুন, বাংলাদেশে বই পাঠানো ইন্ডিয়ান পোস্টে পাঠানো যায়, কিন্তু খরচা এটা অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যদি ইন্ডিয়ায় কেউ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বই নিতে পারবেন, এছাড়া কোনো উপায় নেই। যে ইন্ডিয়া থেকে কেউ হয়তো যাচ্ছে এই সময়, এছাড়া কোনো উপায় নেই। খরচ বাংলাদেশে বাংলাদেশে একটা বই পাঠাতে গেলেই 3 থেকে 350 টাকা শুধু ডেলিভারি চার্জ পড়ে যাবে, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি কিভাবে যুক্ত হবো স্যার? ওটাই তো বললাম যে এই কোর্সগুলো তো দেখুন, আমাদের তো এগুলো পেইড ক্লাস, এগুলো হচ্ছে গিয়ে বাইরের স্যার, এটা তো আমি বললামই। এবার দেখুন, আপনি যদি ইন্ডিয়ায় কেউ থাকে তাকে বলুন, কারণ তাকে তো আমাদের প্রত্যেকটা ছাত্র সে মাথা গুলো তাকে দক্ষিণাটা পাঠিয়ে দিতে হবে। এখানে একটা রাস্তা খোলা আছে, রামপ্রসাদ বাবু যদি ওই এক্সট্রা বিয়ারটা করে নেন তাহলে সেটা সম্ভব হবে। হ্যাঁ, কে টাকাটা পাঠাবে কি করে? বাংলাদেশে টাকা আসে না।
বাংলাদেশ থেকে টাকা আসে না, টাকাটা পাঠাবে কি করে? টাকাটাকে পাঠানোর ব্যবস্থা করবো। আগে দেখো ইন্ডিয়াতে কেউ যদি ওনার টাকা দিয়ে দেয় তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, সেটা তো উনি বলতে পারবেন। হ্যাঁ রামপ্রসাদ, আপনার আমাদের ইন্ডিয়াতে কেউ যদি আত্মীয় স্বজন থাকে তারা যদি অনলাইন করে দিতে পারে তাহলে নিশ্চয়ই আপনি অ্যাডমিশন নিতে পারবেন এবং বই আপনার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ হলো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। জয় সনাতন ধর্মের জয়, জয় মা শ্যাম সুন্দরী, জয় ভোলে।